ফেসবুকে একটু আমাকে জানো তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে আমাকে সাউন্ড ওকে আছে কিনা একটু জানো। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ওয়েব শামসুজ্জোহ ওকে আছে। সাউন্ড ওকে আছে। ওকে, শুরু করে দিই আমরা। একটু বইয়ের হচ্ছে এই পেজটাই যাও। এখানে তোমার বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো তোমার লাগবে। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেইনলি লাগবে, বোর্ড পরীক্ষায়ও লাগবে, সব জায়গায়ই লাগবে। পেজ নাম্বার হচ্ছে 342, পেজ নাম্বার 342, এই জায়গাটা একটু পড়ে নিও। ফাজানের লাস্ট দিকে এটা আমি পড়াইছিলাম। তৃতীয় নিয়ম যে ধরে যেটা দেখাইছে এটা হচ্ছে তোমার কি, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এত, আর কপারের ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে 422 ডিগ্রি সেন্টিগ্রেড। ধর্মের প্রাধান্য বেশি পাই, এর কারণে এর মধ্যে কি আছে তোমার এই পিএনজিসি যেটাকে বলে সুডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, এটা আছে। এরপরে ইকুয়েশনটা একটু দেখে রাখো, এটা খ নম্বরের ইকুয়েশনে দিবে। পোলারিটি ও পোলার আয়নের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, দুইটা শব্দ হচ্ছে কাছাকাছি, সেজন্য দেখে মনে হয় কি দুইটা সেম। পোলারিটি যে জিনিসটা, এটা হচ্ছে সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এই যে দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এত থেকে এত এর মধ্যে হলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে সমযোজী বন্ধন ইলেকট্রন যুগল বেশি আকৃষ্ট হয়ে থাকে, ফলে অণুর দুই প্রান্ত। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমরা শুরু করি কেমন, একটু এদিকে দেখো। তাহলে কি হয়, ইলেকট্রন যুগল বেশি আকৃষ্ট হয়ে থাকে, ফলে অণুর দুই প্রান্তে দুটি ভিন্ন চার্জ সৃষ্টি হয়। ডাইপোল এবং সরিন্দু এই ধর্মকে পোলারিটি বলে। এই পয়েন্টটা পড়বে, এগুলো পড়ানো হয়েছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। পোলার আয়নের সংখ্যা, এটা হচ্ছে যখন কোনো অ্যানায়নের নিকটে আসে তখন ক্যাটায়নের পাশ সামগ্রীর নিউক্লিয়াস চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকৃষ্ট করে। এগুলো হচ্ছে থিওরি, পড়তে বিরক্ত লাগবে বাট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এগুলো তো স্টুডেন্টরা ভালো ভালো স্টুডেন্টরা এগুলো পড়ে না। বৈশিষ্ট্যের ফলাফল, তাহলে পোলারিটি সৃষ্টির ফলে কি পাই, সমযোজী বৈশিষ্ট্যের মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর পোলার আয়নের ফলে কি পাই, আয়নিক যৌগের মধ্যে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পোলার আয়নের ফলে আয়নিক যৌগ বা তড়িৎযোজী যৌগের মধ্যে আংশিক সমযোজী যৌগের ধর্ম প্রকাশ পায়। যৌগের গলনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, কার্বনেট লবণের তাপীয় স্থিতি ইত্যাদি প্রতি ক্ষেত্রে হ্রাস পায়। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে একটু দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, পোলার আয়নের ফলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস পেয়ে কত হয়, 190 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই কোয়েশ্চেনটা আমি গতদিন পড়াতে ভুলে গেছি, ফাজানের রুল অনুযায়ী এটা ব্যাখ্যা করতে বলবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ্রুপ 2 এর কার্বনেট সমূহের ক্ষেত্রে বেরিলিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, এই এটা কি বলতো, বিরিয়ানি, মোগলাই, কাবাব, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম সরিয়ে বাটিতে রাখ। তাহলে এটা ভাঙলে কি পাই, দেখো তো এই জিনিসগুলোর বিক্রিয়া আমরা পড়ছি। এটা হচ্ছে কোনটা সবচেয়ে সহজে ভাঙে, এই জিনিসটা বলবে সবচেয়ে সহজে ভাঙে কোনটা তোমার, এটা হচ্ছে সবচেয়ে সহজে ভাঙে। ঠিক আছে, এটা তাপীয় স্থিতি হচ্ছে সবচেয়ে কম, এরপর এটা, এরপর এটা, এরপর হচ্ছে এটা। কারণ এখানের মধ্যে যদি তুমি অবজার্ভ করো, এখানে দেখো তো কি আছে, এখানে আছে হচ্ছে অ্যানায়ন সেম। ঠিক আছে, অ্যানায়ন সেম, ক্যাটায়ন হচ্ছে ভিন্ন। তোমাকে আমি আগে এই বিক্রিয়াগুলো সবাই চিনো, গ্রুপ 2 এর কার্বনেট সমূহের বিক্রিয়া।
অ্যাটলিস্ট 24 ব্যাচে এই বিক্রিয়া তুমি বিভিন্ন জায়গায় দেখছো, বিভিন্ন জায়গায় এটা পরিমাণগত রসায়নগুলো বিভিন্ন জায়গার মধ্যে এটা আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এরপর তোমার ওই পরিবেশ রসায়নের ভিতরে এটা নিয়ে কাহিনী আছে, ম্যাথ দিছে। অ্যাসটোনশিয়াম কার্বনেট এটা ভেঙে কি হয়ে যায়, ঠিক আছে। এটা এটা হচ্ছে তোমার প্রায় লেস দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারাউন্ড 100 ডিগ্রি, লেস দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেঙে যায়। এটার ক্ষেত্রে টেম্পারেচার একটু বাড়ে, অ্যারাউন্ড ধরো 347 350 ডিগ্রি সেন্টিগ্রেড বা একটু বেশি হয় এটা, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমার 850 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। হাজারি স্যার এমন একটু ব্যতিক্রম দিছে, এখানে 1100, এখানে প্রায় 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে অ্যারাউন্ড 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে অ্যারাউন্ড 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই টেম্পারেচারটা হচ্ছে একটু বলতেছি, এটা মনে হয় 547 এরকম একটা টেম্পারেচার লাগে। যাই হোক 350 থেকে 400 আমি দিয়ে রাখি, এত ডিগ্রি সেন্টিগ্রেড একটা টেম্পারেচার লাগে। এর মানে কি হচ্ছে, এটাকে ভাঙতে বেশি তাপ লাগছে, ঠিক আছে, এটাকে ভাঙতে বেশি তাপ লাগছে। তো এখানে যদি তুমি এক্সপ্লেন করতে চাও এটা কি হয়, এটার এক্সপ্লেনেশন কিন্তু আসবে, এটা অনেকবার আসছে ইকুয়েশনটা, গ্রুপ 2 এর কার্বনের সমূহের তাপীয় স্থিতি। এই ইকুয়েশনটা আস্তে আস্তে তোমার কি হয়ে গেছে, মোটামুটি পপুলার, একদম পপুলার একটা কোয়েশ্চেন, এমএমটি একটা কোয়েশ্চেন। তাহলে এখানে দেখো তো ক্যাটায়ন সেম, এই অ্যানায়ন সেম, ক্যাটায়ন ডিফারেন্ট, ক্যাটায়ন ভিন্ন, ঠিক আছে। অ্যানায়ন সেম, ক্যাটায়ন হচ্ছে কি তোমার ভিন্ন। ঘটনা বুঝতে পারছো? তাহলে ক্যাটায়ন যত ক্ষুদ্রাকার হবে তত সমযোজী, সমযোজী হলে সমযোজীর তাপীয় স্থিতি হচ্ছে কি হয়, কম হয়। মানে যত বেশি আয়নিক হবে এরা, তাহলে কি হবে, তাপীয় স্থিতি বেশি হবে, যত বেশি আয়নিক হবে তাপীয় স্থিতি বেশি হবে। তাহলে যত ক্ষুদ্রাকার এটা হচ্ছে কি হয় তোমার, বেশি সমযোজী, অধিক সমযোজী, এটা বেশি পোলারাইজ করবো, অধিক সমযোজী, ঠিক আছে। ক্যাটায়ন হচ্ছে ক্ষুদ্রাকার, ক্ষুদ্রাকার হলে এটা অ্যানায়নকে বেশি বিকৃত করবে, এটা হচ্ছে অধিক সমযোজী। অধিক সমযোজী হলে এগুলো তাপীয় স্থিতি কম, অধিক সমযোজী হলে তাপীয় স্থিতি কম, অধিক সমযোজী। আর এটা হচ্ছে কি অধিক আয়নিক, অধিক আয়নিক হলে প্লাস মাইনাস দৃঢ়ভাবে যুক্ত, তাহলে এটাকে ভাঙতে কি লাগবে, থার্মাল স্টেবিলিটি বেশি। তো থার্মাল স্টেবিলিটি কিছু ক্ষেত্রে কি করা যায়, স্টেবিলিটি বেশি, এইটা দ্বারা ব্যাখ্যা করা যায়, থার্মাল স্টেবিলিটি বেশি। তো এখানে তোমার কি বলছে, তাপীয় স্থিতি ইত্যাদি প্রতি ক্ষেত্রে হ্রাস পায় পোলার আয়নের ফলে। এর মানে যেহেতু এটা ক্যাটায়ন ক্ষুদ্রাকার, তাহলে পোলার আয়নের ফলে কার্বনেট লবণের তাপীয় স্থিতি কি হয়েছে, হ্রাস পাইছে, ঠিক আছে। কার্বনেটের তাপীয় স্থিতি হ্রাস পাইছে, এটা কি সহজে ভেঙে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, এটুকু একটু লিখে রাখো, লিখা হয়ে গেলে ওয়াই বলবা। এফআরবিতে কোনটাই শুরু করবেন, এফআরবিতে আগে হিমেল শুরু করবে, এরপর সাকিব, আমি শুরু করবো এর পরের থার্ড চ্যাপ্টারে শুরু করবো, মানে একটু পরে শুরু করবে। এর কারণ হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্ট্রেস আছে, তো ভার্সিটি শেষ, আজকে ভার্সিটি শেষ হয়ে গেছে, মেডিকেল আরও আগে শেষ, মেডিকেলে জাস্ট একটা রিভিউ ক্লাস আছে, তো আমি শুরু করবো এফআরবিতে একটু পরে। একটু দেখো, আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে এখানে পড়ে থেকে কোনো লাভ হবে না। তো তোমরা বইয়ের মধ্যে 343 নাম্বার পেজে যাবা, এই কোয়েশ্চেনগুলো স্যাররা তুলে দিবেন, এই কোয়েশ্চেনগুলো একটু দেখবা। শিক্ষার্থীর কাজ যেটা আছে ফাজানের পোলারায়ন নিয়ম ভিত্তিক, ক নম্বরের কোয়েশ্চেন, এটা আমি এইচডব্লিউ দিচ্ছি, একটু কষ্ট করে সময় জমা দিবে। সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কপার ক্লোরাইডের গলনাঙ্ক কম কেন, দুইটারই ইলেকট্রন বিন্যাস লিখবা, Na+ আর হচ্ছে কি Cu+ এর, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস দুইটার ক্ষেত্রে লিখবে, এটার ক্ষেত্রে বলবা হচ্ছে কি আছে, PNGC আছে। এরপর ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণদের মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয় এবং কেন। তাহলে এখানে অ্যানায়ন সেম, ক্যাটায়ন ভিন্ন, ক্যাটায়নের চার্জ ভিন্ন, যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, এর মানে অ্যালুমিনিয়াম 3+ এর পোলার আয়ন বেশি, তাহলে এটা হচ্ছে অধিক সমযোজী, এটা হচ্ছে পানিতে কম দ্রবণীয়, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে অধিক দ্রবণীয়। বিষয় বুঝতে পারছো, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে অধিক দ্রবণীয়। এরপর FeCl2 এবং FeCl3 লবণদের মধ্যে কোনটির গলনাঙ্ক কম হবে এবং কেন, ঠিক আছে, কম হবে এবং কেন। তাহলে এটাতে Fe2+, এটাতে Fe3+, তাহলে 3+ যেটা, এটা হচ্ছে অধিক সমযোজী হবে, ঠিক আছে, অধিক সমযোজী হবে। সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক কি হবে, কম হবে, আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি হবে। বিষয় বুঝতে পারছো, যদিও গলনাঙ্কের মধ্যে আমি বলছি আরো পয়েন্ট আছে।
তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? 2 প্লাস আর 3 প্লাস, তাহলে যার চার্জ বেশি ওর পোলারায়ন বেশি হবে, এর মানে ওটা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, এটার গলনাঙ্ক কম হবে। তাহলে বেরিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে বিয়োজন তাপমাত্রার ক্রম কিরূপ হবে এবং কেন তা ব্যাখ্যা করো। তাহলে এর মধ্যে বিয়োজন তাপমাত্রার ক্রম হবে, এটা হচ্ছে সহজে বিয়োজিত হবে, এরপর এটা, এরপর এটা। বিষয় বুঝতে পারছো? বিয়োজন বিক্রিয়া সহ লিখে দিবে, বিয়োজন বিক্রিয়া সহ লিখে দিবা। তাহলে বিয়োজন বিক্রিয়ার ক্রম। আর কেন বলবা? এর কারণ হচ্ছে অ্যানায়ন সেম, ক্যাটায়ন ভিন্ন। ক্যাটায়নের আকার যত ছোট হবে তত এরা কি করবে? বেশি পোলারাইজেশন করবে, বেশি তোমার কি করবে? পোলারাইজেশন করবে, পোলারাইজেশন, পোলারায়ন করবে, পোলারায়ন তত বেশি হবে। বিষয় বুঝতে পারছো? তত আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। তাহলে এটা হয়ে যাবে অধিক সমযোজী, সেই জন্য অধিক সমযোজী সহজে কি হয়? বিয়োজিত হয়। আর এটা হচ্ছে অধিক আয়নিক, সেই জন্য এটা কি হবে বলতো? বেশি তাপমাত্রার প্রয়োজন, এটা প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, এর কারণ ব্যাখ্যা করে, এগুলো শর্টলি লিখে ফেলবা। তাহলে এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, দুইটার ক্ষেত্রে ক্যাটায়ন সেম, অ্যানায়ন ভিন্ন। অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে, তাহলে এটাতে পোলারায়ন বেশি, এটা হচ্ছে অধিক সমযোজী। অধিক সমযোজী হওয়ায় এটা পানিতে কম দ্রবণীয়, আর এটা আয়নিক হওয়ায় পানিতে কি হবে বলতো? বেশি দ্রবণীয়। বিষয় বুঝতে পারছো? তাহলে সিলভার ক্লোরাইড হলো সাদা, সিলভার আয়োডাইড হলুদ কেন? সিলভার ক্লোরাইড হলো সাদা, তাহলে এটা হচ্ছে কি? ক্যাটায়ন সেম, অ্যানায়ন হচ্ছে ভিন্ন। অ্যানায়নের আকার যত বেশি হবে তত সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, তত হচ্ছে তোমার কি ট্রানজিশন হওয়ার চান্স বাড়বে, ইলেকট্রন ওই মুভমেন্টের সুযোগ বাড়বে। তাহলে এটা কি হয়েছে? হলুদ হয়ে যায়। PbCl2 হলো সাদা, PbI2 হলুদ কেন? আশা করি বুঝতে পারছো। এটার ক্ষেত্রে ক্যাটায়ন সেম, অ্যানায়ন ভিন্ন। অ্যানায়নের আকার যত হবে তত পোলারায়ন বেশি হবে, তো তত কি হবে তোমার? তো এরকম আরেকটা কোয়েশ্চেন আছে, একটু দেখবা। এই কোয়েশ্চেনটাও আসে, FeOH2 এবং FeOH3 এর মধ্যে কোনটি অধিক দ্রবণীয়? ব্যাখ্যা করো। তাহলে এখানে 2 প্লাস, এখানে 3 প্লাস, যেটা 3 প্লাস আছে ওটা কি হবে? অধিক সমযোজী, ওটা হবে পানিতে কম দ্রবণীয়। আশা করি বুঝতে পারছো। তো এরপর একটা টার্ম আছে, এই টার্মটা একটু দেখে রাখবা। আশা করি বইয়ের মধ্যে যে প্যারাটা আছে, আমি একটু এই পেজটা পড়াই দিই। এটা হচ্ছে এমসিকিউর ঘাঁটি। তুমি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবা তারা হচ্ছে পরে গিয়ে এটা বলবা। একাডেমিকের জন্য এইটুক তো গেছে, এর পরের প্যারাটা আসলে পড়ে রাখা খুব দরকার, খুবই দরকার। বুয়েট প্রিলি যারা দিবে, বুয়েটও কিন্তু এসব খুঁটিনাটি থেকে তোমার কোয়েশ্চেন আসে। তো এবার দেখতে পাচ্ছ, এবার হচ্ছে এইচএসসি পরীক্ষা হওয়ায় তোমার বুয়েটের ক্রাইটেরিয়া বা সিকেরুয়েটের ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গত বছর যেখানে 20-এ 20 ছাড়া কোনো কথা বলে না, এবার 20-এ 18 নেমে আসছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটাতে A+, যাদের মিস গেছে ওরা পর্যন্ত সিকেরুয়েটে পরীক্ষা দিতে পারবে ধরা হচ্ছে। এবং ইংলিশে যাদের A- আছে, এ হলে পারবে, A- ও অ্যাপ্লাই করতে পারছে, বাট পরীক্ষা দিতে পারবে কিনা এখনো বলতে পারছি না। বিষয় বুঝতে পারছো? এর মানে পরীক্ষা যখন হচ্ছে, পরীক্ষাটা এইচএসসি, এতদিন তো ফুল এইচএসসি পরীক্ষা হয়নি, কয়েকটা সাবজেক্ট হয়েছে। গত বছর থেকে 22 ব্যাচ থেকে কিন্তু পুরো পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, একটু দেখো। এই 22 ব্যাচ বলতেছি, 23 ব্যাচ থেকে, মানে 23 ব্যাচ এবার যারা পরীক্ষা দিবে, তোমরা তো 24 ব্যাচ। তো একটু দেখো তো, আয়নিক বিভব বা আয়নিক পটেনশিয়াল, এই পয়েন্টটা হচ্ছে একটু দাগাই ফেলো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা ক নম্বরের কোয়েশ্চেন আসবে, এটা একটু দেখো। আয়নিক পটেনশিয়াল কি? এরপর অনেক সময় এটা ডিইউ এমসিকিউতে, ভার্সিটি এমসিকিউ, ডিইউ এমসিকিউ দিয়ে দিবে আয়নিক পটেনশিয়াল জিনিসটা কি। ঠিক আছে, আয়নিক পটেনশিয়াল হচ্ছে ক্যাটায়নের চার্জ ডিভাইড ক্যাটায়নের ব্যাসার্ধ। এই জিনিসটা আমি আরো অনেক জায়গায় বলছি, এই যে ফাই জিনিসটা, এটা আমি আরো অনেক জায়গায় বলছি। গ্রুপ 1 পড়ানোর সময় লিথিয়ামের ক্ষেত্রে বলছিলাম চার্জ ডেনসিটি যেটা আছে, এটাই হচ্ছে আয়নিক পটেনশিয়াল আর কি। চার্জ ডিভাইড হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের চার্জ ডিভাইড কি? ক্যাটায়নের ব্যাসার্ধ। এই পয়েন্টটা ভুল করা যাবে না। তাহলে আয়নিক পটেনশিয়াল জিনিসটাকে একবার মুখে বলে ফেলো, আয়নিক পটেনশিয়াল বা সাই কি, এটা যদি, এটা কি ফাই, ফাই ফাই তাই না? ফাই, ফাই তো। তো এটা হচ্ছে কি বলতো? আয়নিক পটেনশিয়াল। আয়নিক পটেনশিয়াল কাজ কি? মানে কার পোলারায়ন ক্ষমতা কত, এটা তুলনা করার জন্য আমার কি সবচেয়ে ভালো ইয়ে, একদম বেস্ট ইয়ে হচ্ছে এটা, আয়নিক পটেনশিয়াল। ঠিক আছে, একদম বেস্ট ইয়ে। যত কিছুই বলি, যত কিছু এই হাবি জাবি, এই ডিএফ অরবিটাল, যত কিছুই বলি না কেন, বেস্ট ইয়ে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে পোলারায়ন ক্ষমতা তুলনা করার জন্য একদম বেস্ট ইয়ে। মানে ডেটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, তাহলে এই ডেটাটা নিয়ে কাজ করবা। ঠিক আছে, এই ডেটা নিয়ে কাজ করবা। বিষয় বুঝতে পারছো? এই ডেটাটা নিয়ে কাজ করবা। অনেক সময় কনফিউশন হয়ে যায়, ডিএফ আছে ধরো, এরপরও কি হয়ে যায়, ওর ক্ষেত্রে অন্যজনের ক্ষেত্রে পোলারায়ন ক্ষমতা বেশি হয়। তো এটা আসলে কই থেকে বুঝি? এটা আমরা বুঝি হচ্ছে আয়নিক পটেনশিয়াল থেকে, ফাই থেকে। আমি একটু দ্রুত বলছি, এইসব পড়া এগুলো হচ্ছে থিওরি, একদম জাস্ট আমি দেখানোর জন্য। মান বৃদ্ধির সাথে সাথে কি হয়? আয়নিক লবণের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। কেন? এটা বাড়া মানে, তুমি একটু ফাই এর তাৎপর্য লিখে রাখো। ফাই বেশি হলে এখানে একটু লিখে রাখো, বেশি হলে পোলারায়ন ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি, যৌগ অধিক সমযোজী, যৌগ অধিক
সমযোজী, ঠিক আছে, যৌগ অধিক সমযোজী। তাহলে এটা বাড়ার সাথে সাথে কি হবে, যৌগ অধিক সমযোজী হবে, গলনাঙ্ক স্থূনাঙ্ক হ্রাস পাবে, এরপর লবণের পানিতে দ্রাব্যতা হ্রাস পাবে, যৌগ বর্ণযুক্ত হবে, দাঁড়া ক্যাটায়নের সমূহের অল্প তাপে বিয়োজন করবে, এটা বাড়লে, ঠিক আছে, অল্প তাপে বিয়োজন করবে, এই জিনিসটাই বলছে। তো এই প্যারাটা হচ্ছে পড়ে নিবে কেন, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। পানিতে দ্রবণের কি বলে, লবণের দ্রাব্যতা হ্রাস। তবে তোমাদের আমি একটা বিষয় বলে রাখি, আমি গতদিনও বলছি, এটা থেকে আসলে তুমি পুরোপুরি আইডিয়া করতে পারবে না দ্রাব্যতার যে আদার্স ফ্যাক্টর আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র একটা ফ্যাক্টর নিয়ে চিন্তা করছি, এটা পুরোপুরি তুমি আইডিয়া করতে পারবে না। তো এখানে দেখো তো, আয়নিক যৌগ সমূহ পোলার দ্রাবক পানিতে অধিক সমযোজী যৌগ কম দ্রবণীয় হয়, বেশি পোলারিত হলে যৌগটির আয়নিক যৌগে অ্যানায়ন খুব বেশি পোলারিত সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। এটা বুঝতেই পারছো, এই লাইনটা আসবে। চারটি যৌগের মধ্যে কি হয় বলতো, সিলভার ফ্লোরাইডের পোলারায়ন সবচেয়ে কম ঘটে, এটার আকার ছোট, আয়নিক এটি পানিতে কি হয়, দ্রবণীয় হয়। অন্য হ্যালাইড সমূহের পোলারায়ন বেশি ঘটে, তাই পানিতে এটা কি হয়, অদ্রবণীয় হয়। যৌগের বর্ণ, সাধারণত ডি অফ এফ অরবিটাল ইলেকট্রন বিশিষ্ট আয়নসমূহ যৌগসমূহ কি হয়, বর্ণযুক্ত হয়। যৌগের বর্ণযুক্ত হওয়ার অন্য কারণে এগুলো তো দেখছো। এখানে একটা বিষয় একটু দেখো, অক্সাইড সালফাইড প্রভৃতি অ্যানায়নের পোলারিত হওয়ার প্রবণতা বেশি, এটা এমসিকিউতে তুলে দিবে, এই লাইনটা দাগাও, ডিরেক্টলি তুলে দিবে, ঠিক আছে। যৌগের বর্ণযুক্ত হওয়ার অন্যতম কারণ হলো অ্যানায়নের বেশি পোলারন, এটা ড্যাশ দিয়ে মেডিকেলে ডিরেক্ট তুলে দিবে, মানে তোমার আর কোনো এদিক সেদিক করবে না। বলছে হচ্ছে সাধারণত ডিওএফ অরবিটালে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট আয়নসমূহ ওরা তো হচ্ছে ট্রানজিশন করতে পারে ডিওএফ এ এক অবস্থা থেকে আরেক অবস্থায়, ধরো ইলেকট্রনগুলো কি সেজন্য বর্ণযুক্ত হয়। অক্সাইড সালফাইড প্রভৃতি আয়নের পোলারিত হওয়ার প্রবণতা বেশি, মানে ও চার্জ বেড়ে গেছে তো ওই জায়গায় পোলারিত হতে পারবে বেশি। অক্সাইড ছোট জায়গায় 2- সালফাইড এগুলো 2- হয়ে গেছে। তো ক্যাটায়ন তো এটা একটু দেখে নাও, এইগুলো এমসিকিউতে আসবে। এটা কালো, ক্যাডমিয়াম সালফাইড হলুদ, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে, এমসিকিউ। এখানে এই লাইনটা একটু পড়বা। সিলভার ফ্লোরাইড বর্ণহীন সাদা, ব্রোমাইড বেশি পোলারাইড, সিলভার ব্রোমাইড হচ্ছে হালকা হলুদ, আর এটা বেশি কি হয়, গাঢ় হলুদ হয়। এরপর এখানে একটা প্যারা আছে, এটা হচ্ছে অ্যাডভান্সদের জন্য খুব সুন্দর একটা প্যারা আছে। এই প্যারাটা হচ্ছে তোমার পরে মজা পাবা, তোমরা বই পড়ার একটা মজা, এটা এখান থেকে অবস্থায় বর্ণ সৃষ্টির মূল কারণ হলো আগের বৃদ্ধির সাথে পোলারায়ন যেমন সহজে ঘটে, এখানে বেশ কয়েকটা বিষয় আছে। তেমনি অ্যানায়নের পূর্ণ অরবিটাল থেকে ক্যাটায়নের খালি হওয়া ইলেকট্রনে একটা ক্ষণিক স্থানান্তর ঘটে, মানে ইলেকট্রনগুলো যখন মুভ করছে ওইটার কথা বলছে, ইলেকট্রনটা ক্যাটায়নের টানে মুভ করছে ওই জিনিসটার কথায়, পূর্ণ ক্যাটায়নের খালি করা অরবিটালে ইলেকট্রনের ক্ষণিক স্থানান্তর ঘটে, এর মানে পার্মানেন্ট কোনো স্টেজ না। তখন প্রয়োজনীয় কম শক্তি দৃশ্যমান আলো থেকে শোষিত হয় এবং আলোর বর্ণে বর্ণযুক্ত হয়। অপরদিকে অ্যানায়ন আকার ছোট হলে পোলারায়ন কম ঘটে, ওই ছোট অ্যানায়ন থেকে ক্যাটায়নের দিকে ইলেকট্রনের ক্ষণিক স্থানান্তর বা বিস্তরণ বা লন্ডন বল ঘটানোর সবথেকে বেশি শক্তি লন্ডন বল কি আজকে পড়বো, তখন এই হাবি যাবে এগুলো বলছে আর কি। তখন ও ফ্রিকোয়েন্সি থেকে ইউবি থেকে কি বলেছে, ইউবি রশ্মি থেকে শক্তি শোষিত যৌগটি বর্ণহীন বা সাদা দেখে, ক্যাটায়নের দিকে ইলেকট্রনের ক্ষণিক স্থানান্তর যে বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি শক্তির প্রয়োজন হলে তোমার তরঙ্গদৈর্ঘ্য কি হবে, কম হবে। ইউবি রশ্মি থেকে শোষিত এবং হ্যাঁ, মানে তোমার বেশি হলে তখন কি ভায়োলেটের আগে আলট্রাভায়োলেট জোনের মধ্যে পড়বে, এগুলো অত বুঝা লাগবে না। এটা হচ্ছে বিফ গিয়র, এখানে রেড পর্যন্ত। তাহলে যদি শক্তি বেশি হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য কি হয়, এদিকে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কম থেকে শুরু, ক্রমাগত তরঙ্গদৈর্ঘ্য বাড়বে। তাহলে তরঙ্গদৈর্ঘ্য কম থেকে শক্তি বেশি হলে অপেক্ষাকৃত বেশি শক্তি প্রয়োজন হয় ছোট অ্যানন থেকে। বলছে এটা সাদা কেন দেখাচ্ছে, এটার কারণ তাহলে ইউবি থেকে যখন শোষিত হচ্ছে এটা সম্পূরক বর্ণ, তো তোমার কি পাবা, বর্ণহীন বা সাদা পাবা, এটা তো বর্ণ নাই, এগুলো সম্পূরক বর্ণ আছে, এগুলোর ভিতর পড়লে এটা সম্পূরক বর্ণ আছে। কিন্তু এর যদি কম দৃশ্যমান থেকে হলে সম্পূরক বর্ণ পাবা, কিন্তু ইউবি থেকে যখন শোষিত হচ্ছে তখন তো যৌগটির সম্পূরক বর্ণ এটাকে বর্ণহীন দেখাবে, এটা সাদা এত লাল সোনালী হলুদ হয়ে থাকে। ক্যাটায়নের স্থিতিটা এখান থেকে পড়ে নিবা, বেশি হলে কার্বন টানের ইলেকট্রনিক দ্বারা, এটা আমি বলছি, এটা জাস্ট পড়ে নিবা। ও যেটা বলছিলাম এই যে দেখো টেম্পারেচার, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 350। এইটা হাজারি স্যারের বইয়ে কেন জানি এরকম আছে, বাট এটা আসলে স্ট্যান্ডার্ডের সাথে মিলে না, ঠিক আছে, এই জিনিসটা স্ট্যান্ডার্ডের সাথে একটু মিলে না, কন্ট্রাডিকশন করে। তো যাই হোক, একটু গুহ স্যারের বইটা দেখে নিও, এই টেম্পারেচারটা আরো বেশি আর কি, এটা প্রায় অ্যারাউন্ড 900 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হয়।
ঠিক আছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপরটা প্রায় 1100 ডিগ্রি, এরপরটা প্রায় 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মিলে না, আমি বলে রাখলাম। এরপরে একটু গুহ স্যারের বইটা চেক করে নিও, আমি একবার চেক করে নিব। গুহ স্যারের বইয়ে যদি আমি যেটা বলেছি ওই রকম থাকে, আমি যেটা বলেছি এটা একদম মানে রিলায়েবল ইন্টারন্যাশনাল সোর্সের ডাটা, ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড একটা ডাটা। তো এখানে হচ্ছে যদি কোনো রেফারেন্স থাকতো এটা মিলে দেখা যেত আসলে এটা স্যার কোন বই থেকে বলেছেন। এই ডাটাটা আসলে মিলে না। তো গুহ স্যার কি বলেছেন এটা একটু দেখতে হবে, কারণ গুহ স্যারের বইটা বেশ বেশ স্ট্যান্ডার্ড মেনটেন করছে, আধুনিক বিষয়গুলো নিয়ে লিখছে। আচ্ছা, এই পয়েন্টে এসে গেছে, এটা একটু দেখে ফেলো। এগুলো একটু তোমরা বিরক্ত হচ্ছে আমি জানি, কিছু করার নেই, বিরক্ত হইলে তো আর কিছু করার নেই, এটা তো মার্কস তোলার জায়গা, এটা একটা ওয়ে, এই থিওরিগুলো পড়ার এটাও একটা ওয়ে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে বই ধরে ধরে এই জিনিসগুলো পড়াচ্ছি। তো এখানে দেখো তো মৌলের কর্ণ সম্পর্কে এটা একটু 5 স্টার দিয়ে রাখো। 5 স্টার এটা কিসে কিসে আসবে? প্রথম কথা, মৌলের কর্ণ সম্পর্ক আসে এমসিকিউতে, মানে তোমাকে বলে এই মৌলটির সাথে কোন মৌলের কর্ণ সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে তোমাকে ফার্স্ট কথা বলা হচ্ছে কি বলতো, কর্ণ সম্পর্কটা কার কার মধ্যে আছে। যেমন এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের মধ্যে, এটা কিন্তু সব পর্যায়ে দেখা যায় না। তো এটা বলা হচ্ছে কোন মৌলের সাথে কোন মৌলের। এই যে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এমন করে গেছে। এখানে কি সোমা, আলু, সিদ্ধ, মানে গ্রুপ 4টা, সবগুলো গ্রুপের মধ্যেও তো পাওয়া যায় না, সবগুলো গ্রুপের মধ্যেও। তাই যাই হোক, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে বললে যুক্ত গ্রুপ 1 মৌল, হ্যাঁ, তাদেরকে নির্মূলপে। তাহলে এটা একটু দেখো তো, দ্বিতীয় পর্যায়ভুক্ত বিভিন্ন গ্রুপের মৌলসমূহের দ্বিতীয় পর্যায়ভুক্ত মৌলসমূহ কিছু পর্যায়িত না একই গ্রুপভুক্ত মৌলের চেয়ে পরবর্তী তৃতীয় পর্যায়ভুক্ত ডান দিকের মৌলে কোনগুণিভাবে অবস্থিত মৌলের ধর্মে এর পরেরগুলোতেও দেখা যায়। ধর্ম অধিকতর দুটি পর্যায়ে কোনগুণী অবস্থানের জন্য মৌলের কর্ণ সম্পর্ক বলে, ঠিক আছে। কর্ণ সম্পর্ক আসলে এভাবে বলে দিবা। তাহলে এখানে কর্ণ সম্পর্ক বলবো হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে। এরপরে কোয়েশ্চেন আসবে কোন মৌলের সাথে কোন মৌল, ঠিক আছে। এই চারটার মধ্যে আসলে বেশি মিল পাওয়া যায়, প্রথম চারটা। তো এখানে হচ্ছে সাদৃশ্যের কারণ, এটা খুব ইম্পর্টেন্ট। কর্ণ সম্পর্কিত মানে ডায়াগোনাল রিলেশনশিপ হচ্ছে কেন। তো এখানে আসলে বেশ কয়েকটা বিষয় আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। একটা মেইন কারণ হচ্ছে আমাদের বইগুলো যেটা দাবি করে, এখানে যদিও 3 নাম্বার পয়েন্টে আছে, মেইন কারণ হচ্ছে তোমার কি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে খুব কম। লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে এত এবং এত, মানে অ্যানালাইসিস করে দেখা গেছে এত এবং এত, তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1.5 এবং কি 1.5। তো তড়িৎ ঋণাত্মকতা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর আয়নিক ব্যাসার্ধ কি হয় বলতো, খুব কাছাকাছি হয়। তাহলে তোমাকে কখনো করবে কি বলে দিবে হচ্ছে লিথিয়াম প্লাসের আয়নিক ব্যাসার্ধ হচ্ছে কত দেয়া আছে, লিথিয়ামের প্লাসের আয়নিক ব্যাসার্ধ এত, ম্যাগনেসিয়াম 2 প্লাসের আয়নিক ব্যাসার্ধ কত। তাহলে কাছাকাছি যেটা আছে ওইটাকে তোমার নিতে হবে, মানে কাছাকাছি অ্যান্সার যেটা দেয়া থাকবে ওইটা নিতে হবে। যেমন এটা দেখো এত, এটা কত হয়ে যাচ্ছে 0.050 ন্যানোমিটার। আয়নীকরণ শক্তির মানও প্রায় কাছাকাছি। তবে যেটা হচ্ছে তোমার ওই বললাম আর কি, এটা হচ্ছে কি তোমার তড়িৎ ঋণাত্মকতা, এটা একটা মেইন পয়েন্ট। আর একটা হচ্ছে কি চার্জের ঘনত্ব, তাদের আণবিক চার্জের ঘনত্ব পরস্পরের কাছাকাছি, পোলারিকরণ ক্ষমতা পরস্পরের কাছাকাছি। সাদৃশ্যের কারণগুলো একটু পড়বা, ঠিক আছে। এখানে আর পড়ার কিছু নেই। কোন পর্যায়ের মধ্যে হচ্ছে এটা কি ধর্ম, বিভিন্ন রকমের যে প্রপার্টিগুলো আছে এগুলো মিলে যায়, এটাই বলছে, আর কিছু না। এবার একটু দেখো এই জায়গাটায় আসো, এখানের মধ্যে একটা উদ্দীপক দেয়া আছে এবিসি, 3টা মোল দেয়া আছে, n ইকুয়াল টু n মানে 2s2 2p3, এরপর এটা কত হয়ে যাবে 3s2, এটা কত হয়ে গেল তোমার 2s2 2p3, এটা হয়ে গেল কত 3s2 3p3, এটা হয়ে গেল কত 4s2 4p5, ঠিক আছে 4p5, এর মানে কত 7টা। সি হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে, সি হচ্ছে হ্যালোজেন, বাকিগুলো হচ্ছে কি নাইট্রোজেন আর ফসফরাস। তো তাই না, এটা হচ্ছে কত তোমার 5 6 7 1s2 আছে, আর এখানের মধ্যে কত আগে হচ্ছে লাস্ট হচ্ছে 5, এটা 5, এর মানে এর আগে কত আছে 10 পর্যন্ত আছে, তাহলে 10 + 5 এর মানে 15, তাহলে কত হয় নাইট্রোজেন আর ফসফরাস। তাহলে ভরক্রিয়ার সূত্র কি এটা লিখে ফেলবে। পিএইচ স্কেলের সীমা সবসময় 0 to 14 হয় কেন, কারণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
পিএইচ প্লাস পিওএইচ এর টোটাল মান হয় কত 14 ওইটা দেখাতে হবে তোমার কেডব্লিউ এর ভ্যালু থেকে তোমাকে দেখাতে হবে খ নম্বরের উত্তরে ক নম্বরের উত্তর তো ডাইরেক্ট লিখবা বরক্রিয়া সূত্র হচ্ছে কি এটা ডাইরেক্টলি লিখে ফেলবা বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর কি হয় সক্রিয় ভরের মধ্যে কি আসে আংশিক চাপ ঘনমাত্রা এর সমানুপাতিক সীমা তোমার যদি বলে 0 to 14 হয় কেন তাহলে তোমাকে কি দেখাতে হবে বলো তো কেডব্লিউ থেকে শুরু করবা আমি একটু দ্রুত বলি এই জিনিসটা দ্রুত না মানে মডারেট ইয়াতেই বলছি তাহলে এখান থেকে তোমাকে দেখাতে হবে পিএইচ প্লাস পিওএইচ এর ম্যাক্সিমাম ভ্যালু যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয় 14 হয় অনলি এটা কিন্তু আবার বারে কমে এই রেঞ্জটা বারে কমে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই ভ্যালুটা কত দেখাতে হবে ম্যাক্সিমাম 14 পর্যন্ত তাহলে এটা 0 হলে এটা ম্যাক্সিমাম ভ্যালু পিএইচ এর 14 এটা 0 হলে পিএইচ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 14 এরপর এসি5 বিসি5 গঠিত হওয়া সম্ভব কিনা এটা দেখাতে বলছে আমি কিন্তু এটা পড়ানো শুরু করে দিব কর্মমুখী রসায়ন পড়ানো শুরু করে দিব আরো একটা ক্লাস এটার উপর হবে ঠিক আছে আরো একটা ক্লাস এটার উপর হবে যেসব খুঁটিনাটি মিস আছে প্রত্যেকটা জায়গায় আমি একটু যাওয়ার চেষ্টা করব এরপর আবারও যদি কোনো একটা পয়েন্ট মিস হয়েছে মনে হয় আমি আবার কিন্তু এটা পড়াবো তো একটু দেখো তো এসি5 বিসি5 এগুলা গঠিত হয় সম্ভব কিনা কোশ্চেনটা হচ্ছে তোমার লেখাটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর কি তাহলে এ এর ইলেকট্রন বিন্যাস বিন্যাস হচ্ছে কি তোমার 1s2 আর সর্বশেষ ইলেকট্রন বিন্যাস দিই বাইরের শেল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p3 বি এর সি এর সর্বশেষ এগুলো এমনি রচনার মতো করে একটু লিখবা ঠিক আছে এখানে কত হয়ে যায় 3s2 3p5 আমি একটু আগে ভুল লিখছি এটা হচ্ছে 4 লিখে দিছি মনে হয় 2 + 1 এর মানে কত হবে 3s2 3p5 এরপর তুমি লিখবা a হলো নাইট্রোজেন বাংলায় লিখবা নাইট্রোজেন বা n ঠিক আছে b হলো ফসফরাস c হলো হচ্ছে তোমার কি ক্লোরিন ঠিক আছে এর ইলেকট্রন বিন্যাস লিখবা নাইট্রোজেনের সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস কত হয় 1s2 2s2 2p3 ঠিক আছে 2p3 এখানে হচ্ছে তোমার তাহলে কি নাই ডি অরবিটাল নেই ডি অরবিটাল নেই আর পি তে লিখবা কি বলতো ডি অরবিটাল না থাকায় তোমার এন এ নাইট্রোজেনে আবার ফসফরাসের ক্ষেত্রে লিখবো হচ্ছে p15 বা এটা হচ্ছে কত b15 আর কি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3 তাহলে এটা এক্সাইটেড স্টেটে কি হয়ে যায় 2p6 এটা কত হয় 1 তো এটা 1 তো আশা করি এগুলো হচ্ছে যারা একদম বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য ফার্স্ট পার্টটা আসলে অনেকের জন্য উপকার হয়েছে বাট এই পার্টটা হচ্ছে একদম যারা বোর্ডের পড়া পড়তে চাইছো ওদের জন্য উপকার হচ্ছে বাকিরা আসলে বিরক্ত হয়ে যাবে 2 3 4 5 ঠিক আছে তাহলে কি হয় তুমি এখান থেকে বলবো হচ্ছে SeF5 গঠন সম্ভব হয় না ডি অরবিটাল না থাকায়
ডি অরবিটাল না থাকায় এসিএফ গঠিত হওয়া, এগুলো আমি আগের ব্যাচে কখনোই পড়াইনি, এগুলো আসলে স্টুডেন্টদের নিজে পড়া উচিত। এরপরও দেখলাম যে আসলে অনেক স্টুডেন্ট থেকে যাই হচ্ছে এদের না পড়ালে হয় না, এই জন্য পড়ানো না থাকে এসিএফ গঠিত হয় না, ঠিক আছে, গঠিত হয় না, কিন্তু বিসি5 গঠিত হয়। বিসি5 এর আকৃতি সহ এঁকে দিও, ঠিক আছে, এটা হচ্ছে বোনাস, স্যারকে এই যে ধরো বোনাস দিচ্ছ, বিসিএল5 এর আকৃতিও এঁকে দিও, দিবে, হাইব্রিডাইজেশনও বলে দিও, ঠিক আছে, হাইব্রিডাইজেশনও বলে দিও। ওকে, এটুকু মনে হয় লিখা হয়ে গেছে, আমি একটু পরেরটাই যাচ্ছি। NCl5 আর হচ্ছে PCl5, AC5 আর একটা BC5। আমি কেন AC5 BC5 রাখছি আসলে বুঝতে পারছো, কারণ কোয়েশ্চেনের ভাষা হচ্ছে AC5 BC5 নিয়ে, তো এই জন্য এটা রাখছি। আর এখানে এগুলো পরিচয় দিয়ে দিলাম, কারণ এগুলো পরিচয় না দিলে স্যার তখন তোমাকে আবার জিজ্ঞেস করবো হচ্ছে তুমি এটা পরিচয় বলো নাই কেন। বিষয় বুঝতে পারো, কোনো দিকে ফাঁকা রাখা যাবে না। AC5 যেটার পাশে কি লিখে দিতে পারো তুমি, NCl5। অনেক রকমের কোয়েশ্চেন, মানে তুমি সরকারি কাজ আর বোর্ড পরীক্ষা এগুলো হচ্ছে একই জিনিস। তুমি কিছু একটা করলে তোমারে, তুমি ধরো হ্যাঁ কোয়েশ্চেনে এত দিচ্ছে, এত এর সাপেক্ষে লিখে দিলা সরকারি কাজের মতো, তখন তোমারে বলবো হচ্ছে এই কাহিনী লিখো নাই কেন, ঠিক আছে। PCl5 বহুত প্যাচা আছে, তাহলে তুমি দুইটার পরিচয়ই রাখলা, BC5 গঠিত হয়। আশা করি বুঝতে পারছো। হাইড্রোটেস সংকরায়নে কি হলো, বন্ধন কোণ সাদৃশ্য উপর উপযোগিতা বিশ্লেষণ করো এ ও বি এর। তাহলে গহতে এ হলো নাইট্রোজেন, বি হলো ফসফরাস, তাহলে এটা হচ্ছে কি এ এবং বি এর হাইড্রাইড, যথাক্রমে NH3, অ্যামোনিয়া এবং PH3। কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন কিন্তু দুইটাই 22-এর, ফসফিন PH3, এই দুইটার প্রস্তুতি একটু দেখবা। অ্যামোনিয়া প্রস্তুতি তো হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন হেবার বসে, আবার PH3টা কোথা থেকে করে এটা একটু দেখে নিবা। PH3 কিন্তু ক্যালসিয়াম ফসফাইড থেকেও পাওয়া যায়, ক্যালসিয়াম ফসফাইড থেকে PH3, নাইট্রেট থেকে যেমন অ্যামোনিয়া পাওয়া যায়, এখান থেকে কি পাওয়া যায়, ফসফিন পাওয়া যায়। তো একটু দেখবে, এটার মানে আরো আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে P4 এর বিক্রিয়ায়ও কি পাওয়া যায়, PH3 পাওয়া যায়। এই কি হলো বন্ধন কোণ সাদৃশ্য হওয়ার উপযোগিতা। তাহলে এবার হচ্ছে তুমি সংকরায়ন একই, তুমি লিখবে হচ্ছে এই দুইটা সংকরায়ন হচ্ছে একই, তোমাকে বলছে হচ্ছে বন্ধন কোণ সাদৃশ্য হওয়ার উপযোগিতা, মানে আদৌ একই কিনা এটা। তাহলে তুমি একটু আগ থেকে কাজ করো, তুমি লিখবে হচ্ছে N, এটা হচ্ছে সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, ঠিক আছে, 2px 2py 2pz। এরপর কি লিখবা, সংকরিত অবস্থায় এটা কি হয়ে যায় 1s2 2sp3 সংকরণ, ঠিক আছে। এটাতেই বলবা, বোর্ড পরীক্ষা বলে তুমি এটাতে একটু ঘুরে পেঁচাই বলতেছো, এটা sp3 সংকরণ তুমি জানো কিন্তু ওই x = এই রুল দিয়ে। এখানে কি লিখে দিলা বলতো, sp3 সংকরণ 1 1 1। তাহলে এখানে এসে কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে। এটার পাশে হচ্ছে তুমি লিখো এটা সংকরায়ন হলো
লোন পেয়ার ঠিক আছে, তুমি শেপটা এঁকে দিলা। এগুলো একটু ছোট ইন্ট্রোডাকশন দিলে ওর। এরকম বন্ধন কোণ কত লিখে দিছো, বন্ধন কোণ লিখে দিছো হচ্ছে, এটা একদম বইয়ের কোয়েশ্চেন আসছে 160 ডিগ্রি, ঠিক আছে 160 ডিগ্রি এরকম লিখে দিলা। এরপর পিএইচ 3 এর ক্ষেত্রে আসলা, পিএইচ 3 তে ওয়ান এস টু টু এস টু 2p6, এরপর কি লিখবে সংকরিত অবস্থা, যেহেতু এক্সাইটেড অবস্থা এখানে কোনো দরকার নেই, সংকরিত অবস্থা এটা কি হয়ে যাবে 1s2 2s2 2p6 3sp3। কয়টা সংকর অরবিটাল হবে? 3টা, এই 4টা sp3 সংকরায়ন, 3sp3 sp3 3sp3। তাহলে এখানে কি বলবা? এখানে বলবো হচ্ছে PH3 যোগে সংকরায়ন sp3 এবং লোন পেয়ার একটি, যা হুবহু NH3 এর অনুরূপ কিন্তু কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হওয়ায় PNH বলছি HPH বন্ধন কোণ HNH বন্ধন কোণ অপেক্ষা মানে বিএসসি পিআর কিন্তু এখানে মেইন কারণ না, সব সেম, লোন পেয়ারও সেম, বিএসসি পিআর বললেও লাভ নাই, অপেক্ষা কম হয়। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যদি বড় হয় তাহলে বন্ধন কোণ কি হবে বলতো? কম হবে, ঠিক আছে, বন্ধন কোণ কম হবে। এটা বন্ধন কোণ অ্যারাউন্ড কত হয় বলতো? 90 এর কাছাকাছি হয়। একটু আগে এটা কি লিখলাম? ঠিক আছে, এটা বন্ধন কোণ কি হয়? অ্যারাউন্ড 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো মূলত হচ্ছে রোগস থিওরি অনুযায়ী এখানে তেমন কোনো হাইব্রিডাইজেশনই ঘটে না, তো এটা বলতে হবে না, এখানে আসলে বইয়ের মতো করে বলাটাই ভালো আর কি। বিষয় বুঝতে পারছো প্রকৃতপক্ষে? কারণ তুমি তো একবার বলছো সংকরায়ন এত, প্রকৃতপক্ষে কিন্তু আমি এখানে একটা নোট দিয়ে দিচ্ছি, প্রকৃতপক্ষে এর মধ্যে সংকরায়ন ঘটে না। তাহলে তুমি এখানে বলবো হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর আকার বড়, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর আকার কি হয়ে যায়? বড় হয়ে যায়, ফলে এই জায়গার তোমার যে রিপালশনটা ওইটা আরো কি হয়? বেশি হয়। এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি তো বেশি থাকে, সেই জন্য এখানে বিকর্ষণ আরো বেশি হয়, এর সাথে বিকর্ষণ বেশি হয়, ফলে এটা কি হয়ে যায়? আরো চেপে যায়, অপেক্ষা কম হয়, এই বন্ধন কোণটা কম হয়। আশা করি জিনিসটা ধরতে পারছো। আরেকটা ক্লাস লাগবে, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একদম ডিরেক্ট বই থেকে লিখবে, এটা কিন্তু বইয়ে আছে, এই প্যারাটা বইয়ে আছে, মেইন বুক, ফলো মেইন বুক। ভাষার জন্য এটা কি করবা বলো তো? ভাষা হচ্ছে মেইন বই থেকে, বাট আমি আগে এটা জাস্ট ডেকোরেশন করে দিলাম, এখানে আমি কথা লিখে দিছি, এরপরে মেইন বই থেকে এই প্যারাটা একটু দেখে নিও আর কোনো ভাষাগত বিষয় আছে কিনা দেখে নিও। হাজারি স্যারের মেইন বইয়ের মধ্যে এটা আছে। অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম দিয়ে দিতে পারো বোনাস, ঠিক আছে, অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম দুইটার ক্ষেত্রে দিয়ে দিতে পারো।
এটা হচ্ছে বোনাস। ঠিক আছে, এগুলো বন্ধন কোণ দেখা দিবে। এটা হচ্ছে কি, এটা মানে বোনাস। তোমাকে এটা জিজ্ঞেস করে নাই, তোমাকে জিজ্ঞেস করছে আরেক জিনিস, এগুলো জাস্ট এমনি বলা আর কি। কি বলবো, এখানে মেইন লাইন লিখলে তোমার 2 লাইনে উত্তর শেষ। ঠিক আছে, এখানে মেইন কথা যদি লিখতে চাও খ নম্বরের কোশ্চেন, তোমার 2 লাইনে উত্তর শেষ। কিন্তু এগুলো হচ্ছে তুমি 4 নম্বরের জন্য এমনি লিখছো রচনা। ঠিক আছে, অরবিটাল সংকরণ ডায়াগ্রাম। তাহলে এখানে কি লিখবে, SSP3 সিগমা সিগমা। ঠিক আছে, তো আরেকটা কোয়েশ্চেন আমরা একটু দেখে নিই। কুমিল্লা বোর্ড 2022, যেটা আবহাওয়া নীতিটি ব্যাখ্যা করো। আবহাওয়া মানে হচ্ছে কি, তোমার বিল্ডিং আপ, মানে ক্রমাগত কম শক্তি থেকে বেশি শক্তির অরবিটালের দিকে যাবে। এটা বলছে 2D অরবিটাল সম্ভব নয় কেন। এই কোয়েশ্চেনটা আমি বারবার গুণগত রসায়ন পড়ানোর সময় লিখাই। তোদের গুণগত রসায়ন নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি শুরু করে দিব, টানা ক্লাস নিয়ে শেষ করে দিব একদম। এমনও করতে পারি হচ্ছে সপ্তাহে ক্লাস সংখ্যা বাড়াইও, টানা ক্লাস নিয়ে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা দেখো তো 2D অরবিটাল সম্ভব নয় কেন। এখানে n সমান সমান হচ্ছে কত, 2। তাহলে l সমান সমান কি হবে, 0 1। l ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হয়, s অরবিটাল। এমনি করে লিখবা। l সমান যদি 1 হয় তাহলে p অরবিটাল। তুমি এখানে লিখবে, এখানে এমনি n ইকুয়াল লিখলে জন্ম বোর্ড পরীক্ষায় মার্কস পাবা না। এখানে লিখতে হবে, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, প্রধান কোয়ান্টাম সংখ্যা n। l সমান হচ্ছে এত এত। ঠিক আছে, এত এত। সুতরাং 2s 2p অরবিটাল সম্ভব। ঠিক আছে, 2s 2p অরবিটাল সম্ভব। বিষয় বুঝতে পারছো, 2s 2p অরবিটাল সম্ভব। আর হচ্ছে কি বলছে, 2D 2D সম্ভব নয়। সম্ভব নয়। সি ও ডি এর হাইড্রেট সমূহের গঠনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ওকে, পরের পেজে যাচ্ছি আমি, 5 সেকেন্ড টাইম দিলাম, পরের পেজে যাচ্ছি। হ্যাঁ বলো, দেখিয়ে দিব। সন্নিবেশ বন্ধন নিয়ে চিন্তা করার কিছু নেই, হাইড্রোজেন বন্ড, সন্নিবেশ বন্ধন, এগুলো দেখাই দিব। ঠিক আছে, ওইখানে একটা কোয়েশ্চেন আসে আর কি, কোন যোগে কি ধরনের বন্ধন, এটা নিয়ে মনে হয় তোমরা একটু, তোমাদের একটু প্রবলেম হয়েছে। এটা দেখাই দিব, এটা একদম ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। কয়দিন আগে বইয়ের মধ্যে পড়াতে গিয়েও আসছিল। একটু দেখো, সি ও ডি এর হাইড্রেট সমূহের গঠন ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তো সি গ্রাফ হতে তুমি লিখবা উদ্দীপকের আয়নীকরণ শক্তি বনাম পারমাণবিক সংখ্যার গ্রাফ হতে। শক্তি বনাম পারমাণবিক সংখ্যার গ্রাফ হতে গ্রাফ হতে তোমার কি দেখা যাচ্ছে, দেখো তো, সি ও ডি বলছে তাই না, সি এবং ডি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে কি হয়, সি এর হচ্ছে কত 7, ডি এর হচ্ছে 8, 7 ও 8। তো সি হলো
নাইট্রোজেন N এবং D হলো অক্সিজেন। ঠিক আছে, এভাবে জাস্ট অ্যারেঞ্জ করে নেয়া। আমি এরপর খুব ইম্পর্টেন্ট একটা প্যারা দেখাচ্ছি যেটা তোমরা খুব কম পারো। ঠিক আছে, এটার কাহিনী তাহলে বুঝে গেছো। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের হাইড্রাইড হলো নাইট্রোজেন এবং অক্সিজেনের হাইড্রাইড NH3 এবং H2O। ঠিক আছে, NH3 এবং H2O। এরপর তুমি কি বলবা? এরপর তুমি হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করবা। নাইট্রোজেন এটা কি অবস্থা বলবা? ভূমি অবস্থা। এটাকে কি বলবা? গ্রাউন্ড স্টেট, ভূমি অবস্থা। ঠিক আছে, 1s2 2s2 2px 2py 2pz। এক দুই তিন। এরপর এখানে কি বলবা? সংকরিত অবস্থা। এর আর এক্সাইটেড স্টেট দিয়ে লাভ নেই কোনো। সংকরিত অবস্থা, হাইব্রিডাইজড স্টেট। ঠিক আছে, ইকুয়েশন আসলে তুমি তো একদম অনেক কিছু লিখতে পারবা। ঠিক আছে, অনেক কিছু লিখতে পারবা। তো অত বেশি তো আর লিখেও লাভ নেই। তাহলে এটা কি লিখবে? 1s2 বেসিক জিনিসগুলো, এগুলো যাতে মিস না যায়। 2sp3 কত হবে? সংকরায়ন ঘটে বলবো হচ্ছে sp3 সংকরায়নের ফলে 4টি সংকর sp3 সংকর অরবিটাল সৃষ্টি হবে। তো এখানে হাইড্রোজেন এসে যুক্ত হয়। বিষয় বুঝতে পারছো? এবং এর বন্ধন কোণ বলবো হচ্ছে এখানে মেইন ইস্যু কি বলতো? লোন পেয়ার একটা, এটাকে মার্ক করবা। এটা হচ্ছে একটা লোন পেয়ার একটা। আর এখানে লোন পেয়ার কয়টা হয়ে যায় এটার ক্ষেত্রে? টু পি এক্স, 2py 2pz। তোমার মেইন মার্কস কিন্তু এটার হাইব্রিডাইজেশন কি এটা লিখতেছে। এরপর হচ্ছে মূল কারণটা যে বলবা, এটা মূল কারণ হচ্ছে লোন পেয়ার। এখানে বলবো হচ্ছে কি লোন পেয়ার, আর এখানে কি যুক্ত হচ্ছে? হাইড্রোজেন। এরপর কি এঁকে দিবা? তোমার গঠনটা এঁকে দিবা, অরবিটাল সংকরণ চিত্রটা এঁকে দিবা। এখানে কি হয়? এটা কত লিখে দিবে? 160 ডিগ্রি। NH3 অণু, এখানে কে? হাইড্রোজেন। এখানে কে? হাইড্রোজেন। তাহলে এটা কি লিখবা? সুন্দর করে একবার sp3s সিগমা বন্ধন। এবার মেইন কারণ লিখবা। মেইন কারণ হচ্ছে এবার লাস্ট লাইন, যেটা আগে লিখলে আমার এক লাইন উত্তর শেষ। এর ভিতর লোন পেয়ার বেশি থাকায় বিএসসি পিয়ার তত্ত্ব অনুযায়ী তোমার এখানে মেইন কারণটা কিভাবে লিখতে হবে? এর মধ্যে লোন পেয়ার, আমি একটু মেইন কারণটা এখানে লিখি। মূল কারণ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন প্যারা, যেটা হচ্ছে আমার ডিসিশনটা জানাচ্ছে, মেইন কারণটা জানাচ্ছে। এটা হচ্ছে কি? NH3 যৌগে লোন পেয়ার বা মুক্ত জোড় একটি PH3 যৌগে লোন পেয়ার PH3 কোথা থেকে আসলো? H2O যোগে। এটা একটা আসলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর কি। রিটেনটা তোমাদের পরীক্ষা থাকে এই প্র্যাকটিস, আদারওয়াইজ এগুলো কিছু নেই। লোন পেয়ার কয়টি? 2টি। এবার লিখতে হবে বিএসসি পিয়ার তত্ত্ব অনুযায়ী। এই লাইনটা মাস্ট থাকা লাগবে। স্যার যদি এটা না খুঁজে তোমার 1 মার্ক শেষ। এটা যদি না পাই তোমার 1 মার্ক শেষ। বিএসসি পিয়ার তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার থাকতে লোন পেয়ার একটু দেখো,
তত্ত্ব অনুযায়ী দিয়ে এখানে লিখবা লোন পেয়ার বিকর্ষণ, মানে অনেকে লিখে দেয় হচ্ছে এটা এরকম, এই যে দেখো অনেকে লিখে দেয় হচ্ছে বিএসসি পেয়ার তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার গ্যাটার লোন পেয়ার বন্ড পেয়ার গ্যাটার বন্ড পেয়ার কি কি, এটা কিন্তু তোমার লিখে রাখবে কি, মানে লোন পেয়ার কি জিনিস বেশি, বিকর্ষণ, একবার বিকর্ষণ লিখলেই হবে। অথবা তুমি লিখবা লোন পেয়ার বিকর্ষণ গ্যাটার লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, তখন আবার বিকর্ষণ হচ্ছে তুমি কি করছো, এক্সেসিভ ইউজ করছো, তাহলে তুমি একবারে লিখবা লোন পেয়ার গ্যাটার লোন পেয়ার গ্যাটার বন্ড পেয়ার বিকর্ষণ। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যায়, H2O যোগে দুইটি লোন পেয়ার থাকে, এর বন্ধন কোণ যোগে দুইটি লোন পেয়ার, বাংলা কি মুক্ত জোর ওর থাকায় বন্ধন কোণ কমে 104.5 ডিগ্রি হয়। তো বুঝতে পারছো মনে হয় প্যারাটা কি কি হবে। ফার্স্ট হচ্ছে এর পরিচয়, ঠিক আছে, সিডি এবং এর হাইড্রাইডগুলোর পরিচয়, এরপরে হচ্ছে হাইব্রিডাইজেশন রিলেটেড কথাবার্তা, এরপর হচ্ছে মেইন কারণ দিয়ে শেষ। একটু লিখে নাও তো দ্রুত। বর্ষণ বলেছে অ্যালকাইন অম্লধর্মী কেন, এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব। অর্গানিকে তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, ইভেন অ্যালকাইন কেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয় না এটাও বলছি। ক্ষারের সাথেও কিন্তু ও বিক্রিয়া দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া দেয় না। তো আশা করি বুঝতে পারছো এই কোয়েশ্চেনটা আসলে এটার উত্তর কি হবে। এটা খুব বিরক্তিকর একটা কোয়েশ্চেন। এরপর হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি আগে পড়াইছি, সেজন্য এটা আমি এখন আর দেখাবো না। তো উদ্দীপকের প্রদর্শিত গ্রাফটি সরলরৈখিক না হওয়ার কারণ বিশ্লেষণ করো। তো এটার মুখ ছিল তো ঊর্ধ্বমুখী, ব্যতিক্রম ঘটছে এই জায়গায় একবার, এই জায়গায় একবার। তাহলে তোমার সি এবং এ এবং বি এর পরিচয় দিতে হবে, একটা বেরিলিয়াম আর একটা বোরন আর একটা সি ডি নাইট্রোজেন অক্সিজেন, বেবি আর হচ্ছে নো। এই ক্ষেত্রে কি ঘটে, তোমার ব্যতিক্রমটা ঘটে, এই কারণটা তোমার বলতে হবে। তাহলে তুমি গ্রাফটাকে বলবো হচ্ছে এই দুই জায়গায় কি দেখা যায় বলতো, ডেভিয়েশন, বিচ্যুতি প্রভাবিত হয়, অর্থাৎ বি এর আয়নীকরণ শক্তি এ অপেক্ষা কমে যায়, আবার সি এবং ডি এর ক্ষেত্রে ডি এর আয়নীকরণ শক্তি সি অপেক্ষা কমে যায়। আদারওয়াইজ কিন্তু গ্রাফের মুখ হচ্ছে কি ঊর্ধ্বমুখী। বিষয় বুঝতে পারছো? তাহলে এইবার হচ্ছে এ হলো অমুক, বি হলো এত, গ্রাফ হতে এ হলো এর পারমাণবিক সংখ্যা এত, এ হলো বেরিলিয়াম, ঠিক আছে, যেটার পাশে পারমাণবিক সংখ্যা 4 বা 4, এর বেরিলিয়ামের নিচে লিখবা 4 আর বোরনের নিচে লিখবা 5, এখানে লিখবা হচ্ছে কি বলতো, নাইট্রোজেন অক্সিজেন। ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে রাখো, আশা করি বোঝা গেছে। এবার আমি তোমাদের একটা পেজে একটু নিয়ে যাচ্ছি, ওইটা সহজ, সন্নিবেশ বন্ধনটার একদম সহজ একটা জিনিস, ওইটা নিয়ে না আমি একটা জিনিস একটু দেখাচ্ছি যেটা তুলনামূলক একটু কঠিন, এমসিকিউর জন্য লাগবে। এখানে হচ্ছে ওই যে বিয়োজন তাপমাত্রার ব্যাখ্যা নিয়ে একটা কথা বলছে, ওই যে সিকিউতে এখানে কি ছিল, এটা ছিল, এই দেখো এই সিকিউটা একটু দেখবা। উদ্দীপক ভিত্তিক, এটা ঢাকা বোর্ড 16-তে আছে, ডি এটা হচ্ছে NH2, N হচ্ছে এত, তাহলে 2s2 কি এবার বেরিলিয়াম, তাহলে এটা কি হবে বলতো 3s2, এর মানে কি হবে ম্যাগনেসিয়াম, যোজ্যতা ইলেকট্রন, আর এটা হচ্ছে কত 4s2, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি হয়ে গেল 2s2 বেরিলিয়াম, এটা হচ্ছে 3s2 যোজ্যতা স্তর, এর মানে কি ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে তাহলে 4s2 ক্যালসিয়াম। তাহলে এটার ক্ষেত্রে তোমার বলছে হচ্ছে কার্বন সমূহের ডিএপি একটা হচ্ছে আয়নীকরণ শক্তি নিয়ে বলছে, আর একটা বলছে হচ্ছে কি এত এর মধ্যে বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম। তাহলে এটার ব্যাখ্যাটা স্যার একদম গাইডের মতো করে এটা দিয়ে দিছে। তাহলে এটার কি পরিচয় দিছে দেখো, উদ্দীপক মধ্যে ডি লিখছে, জি লিখছে, আর তুমি ইলেকট্রন বিন্যাস সহ লিখবা, যোজ্যতা ইলেকট্রন এত, এর মানে এটি হলো বেরিলিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে কি ক্যালসিয়াম এত, কার্বনেট এটা অমুক অমুক, পরিচয় দিছে ফার্স্টে। ঠিক আছে, এরপর বললো হচ্ছে এগুলো কি গ্রুপ টু এর ধাতব আয়নসমূহ আকারবিদ গ্রুপের উপর নিচ থেকে নিচের দিকে কমায়, আয়নিক পটেনশিয়াল দিয়ে বলছে আর কি। তাহলে তুমি আয়নিক পটেনশিয়াল দিয়ে বলতে হবে তা না, তুমি এমনিই তো ক্যাটায়নস হচ্ছে অ্যানায়ন হচ্ছে সেম, ক্যাটায়ন হচ্ছে ভিন্ন, তাহলে এদের পোলারায়ন ক্ষমতা হচ্ছে এর বেশি, এরপরে এর, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের কার্বনের সময় এটা কি হবে, অধিক সমযোজী হবে এই যৌগটা, তাহলে এর থার্মাল স্টেবিলিটি কি হয়ে যাবে বলতো, কমবে। ঠিক আছে, যত এদিকে যাবে বলছে এইসব আয়নের ক্যাটায়নের স্থিতি একই ক্রমানুসারে বাড়তে থাকে, এর মানে ক্যালসিয়াম একটা বেশি, এটা সমযোজী বেশি, তাহলে এটা কম হবে, তাহলে এটা হচ্ছে এত,
তাপমাত্রা সবচেয়ে কম এবং তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এমসিকিউতেও দিয়ে দিতে পারে। এটা টেম্পারেচারটা বেশি আসলে, স্যারের বইয়ে 547 কেন দেয়া আছে জানি না। আমি আরেকটা পেজে একটু যাই, এই যে এটা সবাই একটু বইয়ের 347 নাম্বার পেজে এসে যাও। এরপর এই যে টেবলটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম 5 স্টার দিয়ে লিখে রাখো, 5 স্টার দিয়ে এই জিনিসটা একটু মার্ক করে রাখো। এটা হচ্ছে লিখে রাখো, এটা হচ্ছে বোর্ড পরীক্ষা, এইচএসসি, বুয়েট, প্রিলি, ডিইউ, ঠিক আছে, সাস্ট বা আদার্স ভার্সিটি যেগুলো আছে, মেডিকেল, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই টেবলটা, ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। এই টেবলটা একটু লিখে রাখো। 347 নাম্বার পেজে সবাই গেছো আশা করি, ঠিক আছে, এই টেবলটা একটু লিখে রাখো। এই টেবলটা কি আমি তোমাদের পড়াইছিলাম? এখানে একটা কথা আছে, একটু উপরের দিকে যদি দেখো, ভ্যান ডার ওয়ালস বলে সংজ্ঞা, রাসায়নিক বন্ধন শক্তি বা অন্তঃআণবিক আকর্ষণ বল ছাড়া, ঠিক আছে, রাসায়নিক বন্ধন শক্তি ডিরেক্ট বন্ধন ছাড়া, সহজ কথা বলে ডিরেক্টলি বন্ধন, যেমন আয়নিক বন্ধন বলো, সমযোজী বন্ধন বলো, রাসায়নিক বন্ধন শক্তি বা অন্তঃআণবিক আকর্ষণ ইন্ট্রামলিকুলার, ঠিক আছে, অন্তঃআণবিক মানে হচ্ছে অণুর মধ্যে, অন্তঃআণবিক জিনিসটা কি, অন্তঃআণবিক হচ্ছে কি, এটা কি ইন্ট্রামলিকুলার, যেমন ধরো এটা, এটা, ঠিক আছে, এর মধ্যে যে বন্ধনটা এটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস না। কিন্তু অ্যামোনিয়া টু অ্যামোনিয়া যে বন্ধনটা আছে, ধরো একটা অ্যামোনিয়ার সাথে আরেকটা অ্যামোনিয়া, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। পানির মধ্যে তুমি ধরো চিন্তা করো, এটা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন, যেটা এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। এটা ছাড়া যে বন্ধনটা পানি টু পানি, পানি টু পানি যে বন্ধনটা হতে পারে, যদি কোনো পসিবল বন্ধন হয়, ওটা হবে ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, ওটা হবে ভ্যান ডার ওয়ালস। যেমন ধরো এইচএফ, এইচএফ, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমলিকুলার বন্ড, এটাকে বলছে কি অন্তঃআণবিক, ইন্ট্রামলিকুলার, ইংলিশটা স্পষ্ট আছে কিন্তু বাংলাটা অন্তঃআণবিক, অন্তঃআণবিক আমরা কি জানি বলি, অন্ত না আন্ত, যাই হোক, অন্ত আন্তর মধ্যে হাইড্রোজেন বন্ডে গিয়ে একটা প্যাচ লাগবে, ওটা আমি নেক্সট দিন বলে দিচ্ছি, হাইড্রোজেন অন্ত আর আন্ত, যে এটা হচ্ছে কি ইন্টারমলিকিউলার না, ঠিক আছে, ইন্টারমলিকুলার না, ইন্ট্রামলিকুলার, এই বন্ধনটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, এটা হচ্ছে ইন্ট্রা, আর এটা হচ্ছে ইন্টার, ইন্টারমিডিয়েট, যেমন এসএসসি থেকে তোমার কিসে যাচ্ছ, ইন্টারমিডিয়েট বলে আমরা, তাই না, এটা হচ্ছে কি ইন্টার, দুইটার মধ্যবর্তী, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ইন্ট্রা, ঠিক আছে, এখানে যেটা আছে এটা হচ্ছে কি ইন্ট্রা, এগুলো মনে হচ্ছে মেডিকেলের মতো করে পড়াচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা যেটা এটা কিন্তু কি না, ভ্যান ডার ওয়ালস না, কিন্তু ইন্টার যেটা এটা হচ্ছে কি বলতো, ভ্যান ডার ওয়ালস। তাহলে বলছে হচ্ছে কি রাসায়নিক বন্ধন শক্তি বা ইন্ট্রামলিকুলার ফোর্স ছাড়া অনুসময়ের মধ্যে যত প্রকারের আকর্ষণ বল আছে, যত প্রকারের আকর্ষণ বল আছে, এদেরকে কি বলে, আন্তঃআণবিক আকর্ষণ বল, বা সাধারণভাবে ও মানে ঠিকই লিখছে, মানে বলছে হচ্ছে এটা ছাড়া, ওরে যন্ত্রণা এই বানানটা, এটা তো ভুল লিখছে না, ঠিকই লিখছে, ঠিক আছে। তাহলে এদেরকে কি বলে, আন্তঃআণবিক আকর্ষণ বল বা সাধারণভাবে ভ্যান ডার ওয়ালস বলে। তাহলে ভ্যান ডার ওয়ালস বল কি তুমি আশা করি বলতে পারবা, ভ্যান ডার ওয়ালস বলের ডিফারেন্সটা আশা করি তুমি বলতে পারবা। তাহলে হচ্ছে অনুমধ্যস্থ যে বন্ধন আছে, এটাকে আমি কি বলতে পারি, এইভাবে হলে আরো সহজ হয়ে যায়, অনুমধ্যস্থ বন্ধন ছাড়া অনুসমূহের মধ্যে যে বন্ধনটা থাকে, যে বন্ধন, ইভেন হাইড্রোজেন বন্ড হচ্ছে এক প্রকার ভ্যান ডার ওয়ালস, এর থেকে আমরা বুঝছি হাইড্রোজেন বন্ড কি এক প্রকারের ভ্যান ডার ওয়ালস। যেমন এটা কি ধরো হাইড্রোজেন বন্ড হবে, হাইড্রোজেন বন্ড আমরা নেক্সট দিন পড়বো, এটাও কি বলতো এক প্রকারের অনুমধ্যস্থ না, কিন্তু ইন্ট্রা না, ইন্ট্রা না হলে এটা কি হবে, ভ্যান ডার ওয়ালস হবে। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে রাসায়নিক বন্ধন মানে ইন্ট্রামলিকুলার ফোর্স ছাড়া অনুসময়ের মধ্যে যত প্রকার আকর্ষণ বল, যত প্রকার আকর্ষণ বল রয়েছে তাদেরকে আন্তঃআণবিক আকর্ষণ বল বা সাধারণভাবে ভ্যান ডার ওয়ালস বল বলে। তবে অপলার সমযোজী অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়। অপলার সমযোজী যেমন CCl4, ঠিক আছে, CCl4, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর মধ্যে অপলার সমযোজী হলে এগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলকে কি বলে, ভ্যান ডার ওয়ালস বলে, ঠিক আছে। মানে সবগুলো আসলে ভ্যান ডার ওয়ালস বল, সবগুলাই বাই ডেফিনেশন কি হবে বলতো, ভ্যান ডার ওয়ালস। আমি তোমাকে এখানে একটু এমসিকিউ পয়েন্টটা বলি আগে। বিভিন্ন কার্যকর আকর্ষণ শক্তি, এগুলো হচ্ছে ডিরেক্ট বন্ডিং হয়, এগুলো কিন্তু ভ্যান ডার ওয়ালস না। আয়নিক বন্ধন কিন্তু কখনো ভ্যান ডার ওয়ালস না, আয়নিক বন্ধন ভ্যান ডার ওয়ালস না, সমযোজী বন্ধন, দাতব বন্ধন, এগুলো ভ্যান ডার ওয়ালস না। এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস, নন বন্ডিং এর বেলায়, এগুলো কিন্তু ডিরেক্ট হয় না, এগুলো হচ্ছে কি দুইটা অণুর মধ্যে, এই যে দেখো
তো এটা হচ্ছে কি হাইড্রোজেন হাইড্রোজেন, এটা হচ্ছে এফ এর সাথে এটা Na+, যেটা এটা বন্ধন শক্তিটা আসবে, বন্ধন শক্তি হচ্ছে কত 400 থেকে 4000, এটা হচ্ছে সমযোজীর ক্ষেত্রে 150 থেকে 1100 শক্তির মাত্রা। ঠিক আছে, তাহলে আয়নিক দেখছো হচ্ছে খুবই শক্তিশালী হচ্ছে আয়নিক, সমযোজীও কিন্তু অনেক শক্তিশালী। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, আর এটা হচ্ছে নিউক্লিয়াস ও শেয়ারকৃত ইলেকট্রন যুগলের মধ্যে কি হয় ওভারল্যাপিং, শেয়ারকৃত ইলেকট্রন যুগল মানে এখানে শেয়ারকৃত ইলেকট্রন আর কি নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ক্যাটায়ন ও সঞ্চারণশীল যোজ্যতা ইলেকট্রনের মধ্যে। ঠিক আছে, ধাতব বন্ধন হয়, সঞ্চালনশীল কি থাকে যোজ্যতা ইলেকট্রন থাকে, তোমাদের এটা এসএসসি তো বলছিল ইলেকট্রনগুলো কি থাকে রিলিজ করলে এগুলো বাঁচতে থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, সেই জন্য ধাতু কি হয় এত হয়। তো এটা একটু পরে নিবে। বন্ডিং এর বেলায় কি আছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কাদের মধ্যে হয় এটা দিবে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে। সমযোজী বন্ধন এমসিকিউতে দিয়ে দিবে কার মধ্যে হয় নিউক্লিয়াস দ্বয় ও শেয়ারকৃত ইলেকট্রন যুগলের মধ্যে, এই বন্ধনটা দুইটা নিউক্লিয়াস আর মাঝে শেয়ারকৃত ইলেকট্রন। ধাতব বন্ধন মানে এটা হচ্ছে ইলেকট্রন ওভারল্যাপিং সহজ কথা। ধাতব বন্ধন হচ্ছে ক্যাটায়ন ও সঞ্চারণশীল যোজ্যতা ইলেকট্রনের মধ্যে, এটা হচ্ছে কত 75 থেকে 1000 ধাতু সমূহের মধ্যে ধাতু। নন বন্ডিং এর বেলায় কি আছে এই এমসিকিউটা আসবে, একটু দেখো আমি বলছি। তো এগুলো হচ্ছে বেশ দুর্বল, এখানে সবচেয়ে দুর্বল হচ্ছে লন্ডন ফোর্স, এখানে সবচেয়ে দুর্বল এটা এমসিকিউতে দিয়ে দিবে, সবচেয়ে দুর্বল হচ্ছে লন্ডন ফোর্স। ঠিক আছে, একদম মানে নন বন্ডিং এর মধ্যে তোমার কি আছে হাইড্রোজেন বন্ড আছে, আয়ন ডাইপোল আছে, ডাইপোল ডাইপোল আছে, আয়ন আবিষ্ট ডাইপোল আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল আছে, লন্ডন বল বা বিস্তরণ বল আছে। এখানে সবচেয়ে দুর্বল কোনটা লন্ডন ফোর্স, এটা হচ্ছে উইকেস্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে কি স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং আর এটা হচ্ছে কি উইক। ঠিক আছে, এটা হচ্ছে উইক, একটু দেখো। তো আয়ন আর ডাইপোল আকর্ষণ, ডাইপোল শব্দটা কি আমি একটু বলে দিই। ডাইপোল মানে হচ্ছে দুইটা পোল আছে, ডাইপোল মানে হচ্ছে দুইটা পোল। যেমন পানির অণুতে কি আছে ডাইপোল মোমেন্ট আছে, একটা সাইড নেগেটিভ আর একটা সাইড পজিটিভ। ঠিক আছে, এটা তাহলে কি আছে বলতো ডাইপোল আছে, পানির অণুতে ডাইপোল আছে। এরপরে এইচএফ অণুতে বা এইচসিএল অণু এগুলোতে কি আছে ডাইপোল আছে, ডাইপোল আছে, এইচসিএল অণুতে ডাইপোল আছে। বিষয় বুঝতে পারছো? ঠিক আছে, বিষয় বুঝতে পারছো। এরপর হচ্ছে তাহলে আয়ন ডাইপোল আকর্ষণ, এইটা কি হবে আয়নের সাথে ডাইপোল আছে এরকম, যেমন পানির সাথে কার বলো তো Na+, তাহলে আয়ন ডাইপোল তোমাকে এই উদাহরণটা দিবে, তোমার কোয়েশ্চেনটা আসবে এইভাবে Na+ ও পানির মধ্যে কোন রকমের আকর্ষণ আছে, ও হচ্ছে কি পরিচয় হচ্ছে আয়ন, এর পরিচয় কি একটা ডাইপোল পোলার যৌগ, এর ভিতর ডাইপোল আছে, তাহলে এর মধ্যে যে ইন্টারাকশন আমরা নাম দিছি কি আয়ন ডাইপোল ইন্টারাকশন। যদি তোমার এটা হয় পানির সাথে পানির, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে এই পানিও একটা ডাইপোল, এই পানিও প্রকৃতিগতভাবে একটা কি ডাইপোল, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের মধ্যে একটা ক্লাস হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডের কন্ডিশন আছে ফ্লোরিন অক্সিজেন মানে ফন, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এটা থাকলে এটা নেক্সট ক্লাস আমি দেখাবো। তো এখানে দেখো তো এটা কি আছে ডাইপোল, ক্লোরিনের সাথে আয়োডিন দুইটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, তাহলে এটা হয়ে গেল ডেল মাইনাস, এটা হয়ে গেল ডেল প্লাস, ক্লোরিনের সাথে আয়োডিন এটা হয়ে গেল ডেল মাইনাস, এটা হয়ে গেল কি ডেল প্লাস। তাহলে এখানে কি হবে বলো তো তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল। এবার দেখো Fe2+ আর অক্সিজেন, অক্সিজেন কিন্তু ডাইপোল না। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে এমন একটা জিনিস যেটা ডাইপোল না, দুই দিকে সমান, কেউ কারো কাছ থেকে টানছে না। কিন্তু দুইটা অক্সিজেনের মধ্যে কোনোটা যদি Fe2+ এর পাশে আসে তখন এই সাইডটা নেগেটিভ হয়ে যাবে, এটাকে বলা হয় এর ইলেকট্রন ডেনসিটিটা কি হবে বলতো এই দিকে মুভ করবে, এটাকে বলা হয় আবিষ্ট ডাইপোল। তো অক্সিজেন যারা আছে যারা হচ্ছে ডাইপোল না ওরা কি হওয়ার সুযোগ আছে আবিষ্ট ডাইপোল হওয়ার সুযোগ আছে। মানে ব্যাপারটা একটু বুঝো 24 ব্যাচের জন্য আশা করি এই জিনিসটা ক্যাপাসিটি ভালো। তবে আমি তোমাদের বলে রাখি এটা বোর্ড পরীক্ষা, এটা থেকে কোয়েশ্চেন আসার ফ্রিকোয়েন্সি খুব কম, কিন্তু অ্যাডমিশন এটা হতে পারে মারাত্মক একটা জায়গা। ঠিক আছে, মারাত্মক একটা, এটা আমাদের একাডেমির ম্যাক্সিমাম স্টুডেন্ট বইয়ের এই পেজ যে আছে এটা জানে না, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে Fe2+ এর সাথে যদি বলো অক্সিজেন, তুমি দেখো Fe2+ এর সাথে যদি বলতো পানি, তাহলে তুমি কোন রকম বলতো এটা হচ্ছে আয়ন, পানি হচ্ছে ডাইপোল, তাহলে আয়ন ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, পানির সাথে পানি দিলা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া দিলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, তো Na+ এর সাথে যখন পানি দিচ্ছে এটা আয়ন, এটা হচ্ছে ডাইপোল, পানির সাথে যখন পানি দিচ্ছে এটা একটা আয়ন এই ডাইপোল, এটা একটা ডাইপোল, ডাইপোল এটা কিন্তু তোমার পার্মানেন্ট কোনো আয়ন না, আয়ন না কিন্তু ও হচ্ছে ডাইপোল, তাহলে এটা একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এটা একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এটা হচ্ছে পার্মানেন্ট আয়ন, আয়নের সাথে এটা কি এটা কিন্তু কোনো ডাইপোল না, এটাকে বলা হয় আবিষ্ট ডাইপোল। এরপর তুমি এই জায়গাটাই দেখো এই জিনিসটা কি ডাইপোল নাকি ডাইপোল না, তোমরা আমাকে আগে এটা বলো HCl কি ডাইপোল নাকি ডাইপোল না, ডাইপোল, কারণ হাইড্রোজেন ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, এটা কি হবে ডাইপোল হবে। ক্লোরিন ক্লোরিন কি কোনো দিকে ইলেকট্রন ডেনসিটি টানবে, কোনো দিকে টানবে না।
ঠিক আছে, ক্লোরিন ক্লোরিন কি কোনো দিকে টান আছে, কোনো দিকে টান নাই, সমানে সমান, তাহলে ও কি হবে বলতো, আবিষ্ট হবে। এই Cl- এর সংস্পর্শে যে ক্লোরিনটা আছে এখান থেকে ইলেকট্রন ডেনসিটি এটার দিকে মুভ করবে, এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা হয়ে যাবে কি ডেল মাইনাস। এটার বিকর্ষণে ওইটার ইলেকট্রন বেগ সরে যাবে, আর ওইটার ইলেকট্রন বেগ তোমার কি হবে, ডেল নেগেটিভ প্রাপ্ত হবে। তাহলে এটা হবে কি বলতো, ডাইপোলের সাথে আবিষ্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন। এই যে দেখো ডাইপোল আবিষ্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন, তোমাকে ওই উদাহরণটা দিয়ে বলবে HCl এর সাথে Cl2 এর ইন্টারঅ্যাকশনটার নাম কি, নাম হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল। খুব উইক, এটা হচ্ছে আবিষ্ট হয় যখন, আমি পরে বলছি, লন্ডন বল বা বিস্তরণ বল। এটা হচ্ছে কি, এরও জন্মে কোনো কি নাই, ডাইপোল নাই, কিচ্ছু নাই, একদম সুশীল, কোনো প্লাস মাইনাস নেই, ও কোনো দিকে মত দিচ্ছে না, এও কি আছে বলো তো, কোনো প্লাস মাইনাস নাই। কিন্তু ঘুরতে ঘুরতে একসময় কি হয়েছে, এদের মধ্যে কি হয়, এটাকে বিস্তরণ বলে, ছড়াই পড়ে ইলেকট্রন ক্লাউডগুলো কোনো একদিকে একটু বেশি ছড়াই পড়ে, ফলে পুরো যোগের মধ্যে একটা দুর্বল ইন্টারাকশন দেখা যায়, একদম দুর্বল। এটা হচ্ছে একদম কি, আবিষ্ট, দুইটাই আবিষ্ট। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটাই, এটাও ইনডিউস ডাইপোল, ওইটাও ইনডিউস ডাইপোল। তখন এটা কি হয়, লন্ডন বল বা বিস্তরণ বল বলে। এই ফোর্সটা যিনি এই ফার্স্ট অবজার্ভ করছে নাম দিছে, ওনার নাম হচ্ছে লন্ডন। লন্ডন অনুসারে এটার নাম হচ্ছে কি, লন্ডন ফোর্স। এগুলার এক একটা নাম আছে, এগুলা যেমন কিসেম ফোর্স, আরো এরকম মানে বিভিন্ন জন এই নামগুলা দেয় নাই আর কি। ঠিক আছে, যেমন এটা হচ্ছে লন্ডন ফোর্স, এটা দিছে। তাহলে লন্ডন ফোর্স কার সাথে হয়, আবিষ্ট ডাইপোলের সাথে আবিষ্ট ডাইপোল। একটু একটু এই পেজটা তোমরা ঠান্ডা মাথায় দেখো তো, কারণ আমার মনে হয় আমি উদাহরণ যেগুলো বলছি এগুলো তুমি একটু এখানে দেখো। তাহলে এগুলো হচ্ছে ডিরেক্ট বন্ডিং, এগুলো হচ্ছে নন বন্ডিং, যেটাকে আমরা ভ্যান্ডার ওয়ালস ক্লাসের মধ্যে বলছি। তাহলে ভ্যান্ডার ওয়ালস কি তোমরা বুঝতে পারছো, তোমরা আমাকে বলো এটা কি ভ্যান্ডার ওয়ালস হবে? এটা হচ্ছে ইন্টারমলিকুলার, এটা হচ্ছে ইন্ট্রা, এগুলো কিন্তু ভ্যান্ডার ওয়ালস না, বাট এটা কিন্তু ভ্যান্ডার ওয়ালস। এগুলো কিন্তু ভ্যান্ডার ওয়ালস না, কিন্তু অণু এটার সাথে এটার যে ইন্টারাকশনটা এটা কিন্তু ভ্যান্ডার ওয়ালস। এইখানে কিন্তু এটা কি ইন্ট্রা, নিজের মধ্যে, ওইটা কিন্তু ভ্যান্ডার ওয়ালস না, কিন্তু একটার সাথে আরেকটা এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। এটা Fe2+ ধাতব বন্ধন আছে ধরো আয়রনের সাথে, বা এর ডিরেক্ট আয়ন, এর মধ্যে কি আছে বলো তো, এর মতো বন্ধন আছে, সিগমা বন্ড পাই বন্ড এগুলো আছে, সমযোজী বন্ধন আছে। এটা কি আছে, ভ্যান্ডার ওয়ালস। এখানে কি আছে, সমযোজী বন্ধন, এটা কি বলো তো, ভ্যান্ডার ওয়ালস, সমযোজী বন্ধন। এখানে আর এখানে কি, ভ্যান্ডার ওয়ালস। এখানে সমযোজী বন্ধন, এখানে সমযোজী বন্ধন, এখানে কি, ভ্যান্ডার ওয়ালস। আশা করি তফাৎটা বুঝতে পারছো, ভ্যান্ডার ওয়ালসটা কোন জায়গায় আছে। ঠিক আছে, কোন জায়গায় আছে। তাহলে এখানে কি, আয়ন ডাইপোল আকর্ষণ, এটা বুঝতে পারছো, 10 থেকে 50 আয়ন থাকলে আকর্ষণ একটু বেশি হয়। ঠিক আছে, আয়নের সাথে ডাইপোল হলে আকর্ষণ বেশি হয়, কিন্তু আয়নের সাথে যখন আবিষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে আবিষ্টর ক্ষেত্রে আকর্ষণ কি হবে, কম হবে। এই যে দেখো 3 থেকে 15, এটা তো উদাহরণ দিছে, এটা আসলে এক এক এক্সাম্পলের জন্য এক এক রকম এনার্জি হয়, তো এটা রেঞ্জ দিছে কারণ এটা আয়নের উপর ডিপেন্ড করে, রেঞ্জটা কতটুকু হতে পারে এটা দিছে। এটারটা আসলে তোমার কি আসবে বলো তো, সবচেয়ে কম আসে ইন জেনারেল হচ্ছে কি, লন্ডন ফোর্স, কারণ এটার মধ্যে কোনো আয়ন নাই, কোনো ডাইপোল নাই, কিচ্ছু নাই। ফ্লোরিন ফ্লোরিন, তো আমি হ্যালোজেন পড়ানোর সময় বলছিলাম, যত আকার বাড়ে তত কি বাড়ে, বিস্তরণ বলটা বাড়ে। তো বিস্তরণ বলের আমি একটু প্রকৃতিটা একটু দিই, লন্ডন ফোর্স বা বিস্তরণ বল। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এই বইয়ের এই পেজটা কতটুকু অবহেলিত থাকে। লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স, এটা হচ্ছে তোমার কি, ধরো দুইটা ফ্লোরিন এরকম এরকম করে মুভ করছে। ঠিক আছে, এরকম এরকম করে ফ্লোরিন মুভ করছে, কোনো এক সময় এটা বলা হয়, যেমন সূর্যের ক্ষেত্রে বলে না, ওই যে তোমাদের কেপলারের সূত্র পড়ানোর সময় বলা হচ্ছে, সূর্যের পাশে যখন গ্রহগুলা ঘুরে তখন বলা হচ্ছে কোনো এক সময় এটা কি হয়ে যায়, পাশে এসে যায়, আর কোনো সময় দূরে থাকে, তাই না? এমনি কি জানি অনুসুর উপসুর এমন করে বলে না, ঠিক সেম এই মলিকুলটা যখন ঘুরছে কোনো সময় এটা একটা কোনো একটা পয়েন্টে, এটা পয়েন্ট, এটা কি হয়ে যায়, বিস্তরণ বলে কেমনে সৃষ্টি হয় আমি একটু বলি। কোনো একটা পয়েন্টে এটা ধরো কি হয়ে যায়, নিউক্লিয়াসের কাছাকাছি এসে যায়, যে নিউক্লিয়াসের তুলনামূলক কাছাকাছি আসে, এই চার্জের এখানে ইলেকট্রনগুলো তোমার কি হয়, ইনডিউসড হয়ে এই সাইডটা হয়ে যায় ডেল মাইনাস, এইটা হয়ে যায় ডেল প্লাস। মানে বুঝছো, কোনো কারণে এরা তো ঘুরছে, ফ্লোরিন ধরো ঘুরছে, ঘুরতে ঘুরতে কোনো একটা সময় এটা ধরো নিউক্লিয়াসের কি হয়ে গেল, কোন একটা সময়, এটা এমন না যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এটা ঘুরছে, গ্যাসের মতো করে ধরো ঘুরছে, এটা কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড কোনোভাবে নিউক্লিয়াসের কাছাকাছি, সাথে সাথে এটা কি হয়ে গেল, ইনডিউস হয়ে এটা ডেল মাইনাস হচ্ছে, এটা ডেল প্লাস। এটা যদি একটাতে তোমার সঞ্চারিত হয় একটা ডাইপোল, পরে হবে কি জানো, পরে হবে আরো একটা পরমাণুতে, পরে হবে কি আরো একটা পরমাণুতে এটা ডেল প্লাস হয়েছে না, তাহলে এটার আকর্ষণে এটা কি হয়ে যাবে, এটা ডেল মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু এদিকে ডিস্ট্রিবিউট হয়ে ডেল মাইনাস হয়ে যাবে, এদিকে তাহলে কি হবে, ডেল মাইনাস, এদিকে হবে ডেল প্লাস। এমন করে এই ফোর্সটার ইনিশিয়েট হয়, এটাকে বলা হয় লন্ডন ফোর্স বা বিস্তরণ বল।
ঠিক আছে, লন্ডন বল বা বিস্তরণ বল, এটা কেমন ফোর্স বলো তো? খুব উইক ফোর্স যদি ক্রিয়েট হয় এটা থাকে। তো আশা করি বুঝতে পারছো। তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল উৎস অনুসারে দুই শ্রেণীতে বিভক্ত। তো এটা এমসিকিউতে দিয়ে দিবে, ভ্যান ডার ওয়ালস বল উৎস অনুসারে কয় শ্রেণীতে বিভক্ত? দুই শ্রেণীতে। একটা হচ্ছে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল, আর একটা হচ্ছে বিস্তরণ বল। এটা হচ্ছে স্থায়ী ডাইপোল শ্রেণী, আর একটা হচ্ছে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের যে শ্রেণীটা, আর একটা হচ্ছে বিস্তরণ বা লন্ডন ফোর্স, যেখানে কোনো ডাইপোলই নেই, এটা এমনি কি এমনি এমনি চলছে। ঠিক আছে, তো আয়ন ডাইপোলের এখানে কিছু ক্রাইটেরিয়া দিছে, এইটা একটু দেখে নিবা, জাস্ট কিছুই না, এটা ফিজিক্সের সাথে একটু রিলেট করতে চেষ্টা করছে, আর কিছু না। পড়াই দিতে পারি আমি একটু পড়াই দিই। বলছে কি ডাইপোল আয়ন ডাইপোল আকর্ষণটা যখন একটি আয়ন ও একটি পোলার তরল নিকটে আসে তখন আয়ন ডাইপোল আকর্ষণের উদ্ভব ঘটে। যেমন Na+ আয়ন ও পানি অণু, Na+ এটা হচ্ছে আয়ন, আর পানি অণুটা হচ্ছে পানি হচ্ছে ডাইপোল। Cl- আয়ন ও পানির অণুর H পার্টের মধ্যে এটা কি আছে? আয়ন ডাইপোল সৃষ্টি। আকর্ষণ বলের পরিমাণ নির্ভর করে আয়নের চার্জ বেশি হলে এটা বাড়বে। ডাইপোল পোলার অণুর ডাইপোল মোমেন্ট কত এটার উপর, কারণ ডাইপোল মোমেন্টটাই হচ্ছে ওর চার্জ, প্লাস মাইনাসের যে মাথাগুলো আসে। আয়ন ও ডাইপোলের মধ্যবর্তী এর বর্গের ব্যস্তানুপাতিক হবে। আবার ডাইপোল মোমেন্ট মিউ সমান কি লিখছে? Q/R। ঠিক আছে, এটার একক হচ্ছে কি? ডিভাই। কিউ হচ্ছে কি? ইলেকট্রনিক চার্জ। এত আর তো এগুলো এমনি বলার চেষ্টা করছে, এগুলো তোমার কিচ্ছু লাগবে না, এগুলো পড়ে কোনো লাভ নাই। পোলার অণুটির পোলারিটির পরিমাণগত মাত্রাকে ডাইপোল মোমেন্ট বলে। তো ডাইপোল মোমেন্ট নিয়ে এই কথাগুলো বলছে। মিউ সমান সমান কি? Q/R, গুণফলের সমান, যা বিপরীত চার্জের দূরত্ব আর এত সমান। ডাইপোল আকর্ষণ মানে হচ্ছে দুইটা ডাইপোলের মধ্যে অধিক তড়িৎচুম্বক মৌলদের মধ্যে সৃষ্ট সমযোজী যৌগ। সমযোজী যৌগ অণুতে সৃষ্ট ভিন্ন চার্জ বা মেরুকে বলা হয় ডাইপোল। ডাইপোল দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ডাইপোল আর একটা হচ্ছে অস্থায়ী ডাইপোল। এগুলো হচ্ছে স্থায়ী ডাইপোলার অণু। ঠিক আছে, স্থায়ী ডাইপোলার অণু। এরপর ডাইপোল আকর্ষণ অনেক সময় স্থিতিশীল ডাইপোল। এগুলা কি যে বলছে একটু পড়ে নিও। এটা হচ্ছে আমার পার্মানেন্ট ডাইপোল, স্থায়ী ডাইপোল। ঠিক আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, ডার্ক সাইড দিয়ে বুঝেছি ইলেকট্রন ডেন্সিটি বেশি, এখানে ইলেকট্রন ডেন্সিটি কম। ঠিক আছে, আর এটা হচ্ছে অপোলার অণু। এটা কি হয়ে গেছে? এটা প্লাসের প্রভাবে এটা কি হয়ে গেছে? এটারও এই সাইডটা আবিষ্ট হয়েছে। এটা কি ছিল? নিজে ছিল অপোলার, এটা কোনো পার্সিয়ালিটি ছিল না, মানে দুইটা পোল ছিল না, এটা আছে। এটার পাশে যখন এটা আসছে এটা কি হয়ে গেছে? আবিষ্ট হয়েছে। তা আবিষ্ট ডাইপোল তুমি এভাবে দেখাতে পারবে। এটা হচ্ছে স্থায়ী ডাইপোল ছিল, স্থায়ী ডাইপোলের প্রভাবে এটা কি হয়েছে? আবিষ্ট ডাইপোল হয়েছে। ফলে দুইজনের মধ্যে এখন একটা আকর্ষণ বল আছে, এটা হচ্ছে কি? একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স। বিস্তরণ বল বা লন্ডন ফোর্স তো তুমি একটু দেখো। বিস্তরণ বলকে ক্ষণস্থায়ী ডাইপোল প্রভাবিত আবিষ্ট কি বলে? ক্ষণস্থায়ী ডাইপোল, মানে টেম্পোরারি ডাইপোল প্রভাবিত আবিষ্ট, কি বাংলা লিখছে আমার মাথা যাচ্ছে না, বুঝছো? আবিষ্ট ডাইপোল বা ইনডিউস ডাইপোল আকর্ষণও বলা হয়। ফ্রিটজ লন্ডনের নাম অনুসারে এরূপ নামকরণ। তাহলে বলছে হচ্ছে কি? এটি সব ধরনের অপোলার অণু ও পরমাণুর মধ্যে কার্যকর। তোমাকে বলবে হচ্ছে বিস্তরণ বল কোন ক্ষেত্রে? অপোলার অণুর মধ্যে। পোলারের ক্ষেত্রে না, ও হচ্ছে একদম যার কোনো পোল নাই, যেমন ফ্লুরিন। ঠিক আছে, এরপর হচ্ছে ইনার্ট গ্যাসগুলা, ক্লোরিন। আমি বলছি যত আকার বাড়ে তত বিস্তরণ বল বাড়ে, কারণ যত আকার বাড়বে তত হচ্ছে এরকম এই নিউক্লিয়াসের কাছে বাইরের ইলেকট্রন ম্যাগের বিকৃত হওয়ার সুযোগ তত বেড়ে যায়। ইলেকট্রন ম্যাগের এটা কি দেখেছে? প্রতিসম গর্ভস্থিতি, এটা আছে প্রতিসম। ক্ষণিক বিকৃতি ক্ষণস্থায়ী ডাইপোল হবে। ঠিক আছে, যদি বিকৃত হয়ে যায় ক্ষণস্থায়ী ডাইপোল হবে। এখানে দেখো তো ইলেকট্রনগুলো প্রতিসম, আর এখানে ইলেকট্রনগুলো কি হয়ে গেছে? এক সাইডে চলে গেছে। এটা কি হয়েছে? এক সাইডে চলে গেছে। তাহলে এই সাইডটা হয়ে যাবে তোমার কি বলতো? মাইনাস। এই সাইডটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তো ক্ষণস্থায়ী ডাইপোল এইভাবে দেখাচ্ছে, এখানে ডার্ক সাইড দিয়ে মাইনাস বুঝিয়েছি, এটা প্লাস। এটার প্রভাবে আরেকটা কি হবে? আবিষ্ট ডাইপোল ক্রিয়েট হবে। একটা ক্ষণস্থায়ী ডাইপোল যদি কখনো ক্রিয়েট হয় ওইটার প্রভাবে বাকিগুলো আবিষ্ট হতে থাকবে। গুণনরত ইলেকট্রনের বিস্তরণ যে কোনো মুহূর্তে সব অবস্থানে সমভাবে হতে পারে না। এই যে এই পয়েন্টটা বলছে, মানে কোন একটা মুহূর্তে এটা কি হয়ে যায় বলতো? চেঞ্জ হয়ে যায় নিউক্লিয়াসের কাছে যখন আসে। ধরো সব অবস্থায় নিউক্লিয়াসের কোনো একটি অংশে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, ক্ষণিক বিকৃতি ঘটে, সে স্থানে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় যা খুবই কম। একই সাথে অন্যত্র ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পেয়ে সেখানে সংজ্ঞা, এই সংজ্ঞাটা একটু পড়বা, লন্ডন ফোর্স আসে। তাহলে এটা কি বলবো? অপোলার অণু বা পরমাণুতে ইলেকট্রন বেগের ক্ষণিক অসম বিকৃতি বা ক্ষণিক বিকৃতির কারণে সৃষ্ট ক্ষণস্থায়ী ডাইপোল প্রভাবিত নিকটতম অণু, যে আবিষ্ট ডাইপোল সৃষ্টি হয় সেসব আবিষ্ট ডাইপোলের আকর্ষণ বলকে বিস্তরণ বল বা লন্ডন বল বলে। এই জিনিসটা একটু পড়ে রাখবা। এরপর পড়বো হচ্ছে লন্ডন বল হলো সবচেয়ে দুর্বল। এখানে লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বুয়েট প্রিলির, এটা তোমাদের কোয়েশ্চেন এসে যেতে পারে।
একটু লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বুয়েট পেলে তোমরা 24 বেস এই কোয়েশ্চেনটা পেতে পারো। ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল হলো কি লন্ডন বল। তো বিস্তরণ বলের প্রভাব কিন্তু ফেলে দেওয়ার মতো না, বিস্তরণ বলের প্রভাব এখান থেকে কোয়েশ্চেন আসবে। এগুলো বলছে হাবিজাবি কথা, ওর প্রভাবটা বলো। প্রভাবটা হচ্ছে, প্রভাবটা নিয়ে এই যে কোয়েশ্চেন আসবে। এই গ্রাফটা একটু দেখো, বুয়েটের আর কারো চোখ যাবে না এখানে, বুয়েটের চোখ যাবে এটা হ্যালোজেন সময়ের স্ফুটনাঙ্কের পরিবর্তন। ঠিক আছে, হ্যালোজেন সময়ের স্ফুটনাঙ্কের পরিবর্তন। তাহলে হ্যালোজেন সদস্যের মধ্যে গ্যাসীয় তরল ও কঠিন তো অবস্থা বিস্তরণ বল দ্বারা প্রভাবিত হয়, মানে যত আকার বাড়ে তত কিন্তু বিস্তরণ বল বাড়ে। ঠিক আছে, বিস্তরণ বলের প্রভাবে ন্যানো স্কেলে সূক্ষ্মগুড়া সাসপেনশন, কর্মমুখী রসায়ন পড়ানোর সময় এই সাসপেনশন শব্দটা বলবো, কোয়াগুলেশন, সাসপেনশন, এই জিনিসগুলো বলবো একটু, যদিও এগুলো শর্টে নেই, তাও একটু করে বলে দিব। বিস্তরণ বলের প্রভাব এই পয়েন্টে একটু দেখো। তাহলে যত বিস্তরণ বল বাড়ছে তত ওর কি বেড়ে যাচ্ছে বলতো, স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে স্ফুটনাঙ্কে ভার্সেস আণবিক ভর। তাহলে দেখো তো এর ক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্ক বেশি কেন? এটা যেমন গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা লিকুইড, গ্যাস গ্যাস লিকুইড, এটা হচ্ছে সলিড। কারণ আণবিক ভর বাড়লে বিস্তরণ বল বাড়বে, আণবিক ভর বৃদ্ধির সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, ফলে বিস্তরণ বল জড়িত পলায়ন ক্ষমতাও বৃদ্ধি পায়, মানে পলায়ন হওয়ার চান্স বাড়বে। গ্যাস থেকে তরল ও শেষে আয়রন কঠিন অবস্থা লাভ করে। আণবিক বল বৃদ্ধির সাথে ডাইপোল আকর্ষণ বল বৃদ্ধি সহ ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাহলে তোমার এই কোয়েশ্চেনটা আসবে, আণবিক সংখ্যা বাড়ার সাথে ভ্যান্ডার ওয়ালস বল বাড়ে নাকি কমে? ভ্যান্ডার ওয়ালস বল বাড়ে কিন্তু। ঠিক আছে, আণবিক বল বাড়লে ভ্যান্ডার ওয়ালস বাড়ে। আদর্শ গ্যাসের পড়ানোর সময় এটা আমরা বলি, তাই না? এটা ম্যাক্সিমাম স্যাররা বলে দেয়, যদি এখানে একটু ফ্যাক্ট আছে, এখানে একটু ফ্যাক্ট আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যার এম বেশি তার ডেভিয়েশন বেশি। ঠিক আছে, এর কারণ কি, তার আকর্ষণ ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বেশি। এই পয়েন্টটা কিন্তু এখানে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বেশি। তাই হ্যালোজেন সদস্যসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্কে ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটে, লেখচিত্রে এসব পরিবর্তন দেখানো হয়েছে। নেক্সট ক্লাস আমি পড়াবো কি এই টপিকটা, তাহলে 349 নম্বর পেজে কি পড়াবো, হাইড্রোজেন বন্ডটা পড়াবো। হাইড্রোজেন বন্ড এক রকমের কি ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড এক প্রকারের ভ্যান্ডার ওয়ালস ফোর্স, যেটা হচ্ছে ডাইপোল। তুমি একটু দেখো তো এটার মধ্যে কি ঘটছে, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল। তাহলে এটা হচ্ছে সমযোজী আর এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস, এটা হচ্ছে সমযোজী, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস, এটা হচ্ছে সমযোজী অণুর মধ্যে যেটা, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। ঠিক আছে, এটা হচ্ছে সমযোজী, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালসের এই ক্লাসটা হচ্ছে একটা নির্দিষ্ট কন্ডিশন সাপেক্ষে। কি বলছে, হাইড্রোজেন পরমাণু ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ছোট আকারের পরমাণু, যেমন NOF। ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লাস করে দিছে NOF। হাইড্রোজেন বন্ড কিন্তু প্রচুর অবজার্ভ হয়, সেই জন্য এটা একটা ক্লাসের মধ্যে আছে। হাইড্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন ফ্লুরিন বন্ধন অধিকতর পোলার হয়। ঠিক আছে, একে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোন বন্ধনকে ডট চিহ্ন, হাইড্রোজেন বন্ধন দ্বারা। তাহলে এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ড আর হচ্ছে ছোটখাটো যে বিষয়গুলো আছে, যেমন এসিটিক অ্যাসিডের ডাইমার, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এসিটিক অ্যাসিডের ডাইমার এটা খুব, এই জন্য ওর স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়, ইথানলের চেয়ে এর স্ফুটনাঙ্ক হচ্ছে কি হবে, বেশি হবে। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আশা করি বুঝতে পারছো তোমরা। বুঝতে পারলে একটু জানাও, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ বলো। দাদা, ওই যে কেমিস্ট্রি সিকিউর প্র্যাকটিসের জন্য কি রয়্যাল গাইডটা কিনবো নাকি টেস্ট পেপার কিনবো? বুঝতে পারিনি, সিকিউর প্র্যাকটিসের জন্য? জি দাদা। কি কিনবা বলেছো? দাদা, ওই যে রয়্যাল গাইড কিনবো নাকি টেস্ট পেপার কিনবো? এটা কি টেস্ট পেপার না? তোমাদের টেস্ট পেপার বের হতে তো দেরি আছে, এখনো তো টেস্ট পরীক্ষা কোথাও হয়নি। এইচএসসি 24-এর জন্য তোমরা 25টা হচ্ছে রয়্যাল গাইড পেয়ে যাবা, 25এরটা আর একটু তো ইয়ে হবে, এটা মোর দেন এনাফ। এই জিনিস কিনলে হবে, এগুলো ঘুরে ফিরে সেম জিনিস, বিষয় বুঝছো? ইভেন পুরানো কারোটা কারেক্ট করে নিতে পারলেও হবে। এটার ধরো দুইটা আছে, এটা যেমন 24এরটা প্রথম পত্র হচ্ছে যে সৃজনশীল, আর একটা হচ্ছে কি এমসিকিউ, দুইটা পার্ট থাকে প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, এটা কিনলে হচ্ছে এনাফ এই জিনিসটা। কারণ এখানে এই যে দেখো তোমার সৃজনশীল সবগুলো দেয়া আছে, ক খ দেয়া আছে। তো এগুলো প্র্যাকটিস শিট পড়াটা আমার মনে হয় এফআরবিতে তো প্র্যাকটিস শিট দিবে, এগুলো পড়া টাইম নষ্ট সত্যি কথা বলতে। এগুলো তুমি শিট অনলাইনে পড়ার কি দেবে, যার টাকা নাই, কারো যদি টাকার প্রবলেম থাকে ওইটা পড়তে পারো। শিটগুলো অবশ্যই ভালো, ভুলের মাত্রা কম হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তবে এখানে যেটা পাচ্ছ, এখানে তুমি এই গাইডগুলো কিনলে যেটা সুবিধা হয় তোমার, এই যে দেখো ক নাম্বারের কোয়েশ্চেন ধরো,
একসাথে এই মেজারিং সিলিন্ডার কি, প্রবাহক কাকে বলে, রাইডার। যদি এখানে উত্তরগুলো একদম মন মতো লিখে না, কিন্তু লিখে তো বিষয়বস্তু মানে হচ্ছে ভুল থেকে, যে ধরো একটা কোয়েশ্চেন বরিশাল বোর্ড আর যত যাই বলি সিকিউতে এইভাবে লিখে দিয়ে আমাদের আর একটু তো টাইম লাগবে, সবার তো একটু টাইম লাগবে যে এই ফরম্যাটটা বাইর করতে। এই ফরম্যাটটা আমরা বের করে ফেলবো দ্রুত, কিন্তু এখানে হচ্ছে তোমার ফরম্যাটটা দেয়া আছে। এই যে দেখো, নোট কাকে বলে, পরমাণুর যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হ্রাস পায় তাকে পরমাণু নোট বলে। আমরা খুব সুন্দরভাবে পড়ছি, নোট সহ দেখাই দিতে পারবো, পি অরবিটাল লিখে নোট দেখাই দিব আর দুইদিকে লোভ। এখানে উত্তর আছে, উত্তরটা হয়তো মন মতো নাই, বাট উত্তর আছে, বিষয় বুঝতে পারছো? এবং ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে, তবে এটা একটা মোটামুটি ভালো এই ফরম্যাট। কিনলে এটা কিনলে যথেষ্ট। টেস্ট পেপার কবে আসবে এটার জন্য বসে থাকার দরকার নেই। আচ্ছা দাদা, ঠিক আছে। হ্যাঁ, ও টেস্ট পেপার বাইর হয়েছে বলছো, বের হবে কিভাবে? তোমাদের কি টেস্ট পরীক্ষা হয়েছে কারো? না দাদা। এটা তো বলছো এটা টেস্ট পেপার না, এটা হয়তো আমরা টেস্ট পেপার নাম দিয়ে আর কোনো পেপার বের করছে আর কি। সাইকেল 1 শুরু করে দিব, ফারিয়া জিজ্ঞেস করেছে, সাইকেল 1 দ্রুত শুরু করে দিব। গ্রিন কেমিস্ট্রির উপর একটা ক্লাস নিয়েছিলাম রাসায়নিক পরিমাণ, যে কিছু না, এটা একটা ক্লাস, এটা এফআরবিতে করলো। গ্রিন কেমিস্ট্রি কিচ্ছু না, এটা এমনি করলেই হয়ে যায়। গ্রিন কেমিস্ট্রি কিছুই না। কোয়েশ্চেন আসে, বলো। দাদা SN1 আর SN2 বিক্রিয়াগুলো কখন করা যায়? পড়াই দিব, ঠিক আছে। SN1 SN2 হচ্ছে 10 মিনিটের ক্লাস, এটা পড়াই দিব। এই সপ্তাহে পড়াবো ভাবছিলাম, এই সপ্তাহে তো পড়াই দিই, ঠিক আছে। দেখি আমি একটু, আমি তোমাদের টাইম দিয়ে দিচ্ছি। সাইকেল 4 SN1 SN2টা ছোটো করে কয়েকটা জিনিস এক্সট্রা পড়াই দিব, মেকানিজম সহ। আচ্ছা দাদা। ওহো, নর্মালিটি বাকি আছে তো, এটাও পড়াই দিব, ঠিক আছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি এগুলো সব পড়াই দিচ্ছি। যেগুলো ছোটোখাটো পয়েন্ট বাকি আছে ওইটা পড়াই দিব। পরিবেশ রসায়ন একটা টাইপ ম্যাথ যে বাকি আছে, এটা করাবো করে এখনও করানো হচ্ছে না। একটা টাইপের ম্যাথ বাকি আছে, ওই একটা টাইপের ম্যাথ। তো এরকম ছোটোখাটো বিষয় যেসব সাইকেলে বাকি আছে সবগুলো করে দিব। তোমাদের একটা পরীক্ষা কিন্তু চলছে, পরীক্ষাগুলো কিন্তু দিও, একটু রিভিশনটা হবে। প্রতি উইকে পরীক্ষা চলবে। ওকে, আজকে শেষ করে দিচ্ছি। এসপি এর কারণে বন্ধন দৈর্ঘ্য কমে, আচ্ছা তুমি একটু আগে দেখে নিও, আমি পরে আবার রিভিউ করে দিব, ঠিক আছে। হাইড্রোজেন ছাড়া সহজ হয়, ওই জন্য অ্যাসিডিক হয় বর্ষণ, আমি পরে আবার করে দেব। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এই চ্যাপ্টারে না, সঞ্জয় রয়, এটা রাসায়নিক পরিবর্তনে।